মোবারক জানিয়ে শুরু করছি যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। রবিবারের এই রাতে বিশেষ একটি আয়োজন আমরা বলতে চাই যাহা বলিব সত্য বলিবতে আজকে হচ্ছে। সাধারণভাবেই আমরা দেখে থাকি যে হাজার এবং লাখো শ্রোতা যারা এই অনুষ্ঠানটি শোনেন নিয়মিত, তাদের মধ্য থেকেই কেউ না কেউ আমাদের অনুষ্ঠানের জন্য অতিথি হন এবং তিনি তার জীবনের ভুলগুলো, তিনি তার জীবনের অপরাধগুলো আপনাদের সামনে অকপটে তুলে ধরেন, এই উদ্দেশ্যে যে তার মতো ভুল কিংবা অপরাধ কেউ যেন না করে। প্রিয় শ্রোতা, আজকে আমরা এমন একজনকে উপস্থাপন করছি যার জায়গাটিতে থেকে ভুল এবং শুদ্ধ আপনাদের সামনে তুলে ধরা অনেক 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 বেশি কঠিন, কিন্তু তিনি সেই সাহসের পরিচয়টি আজকে দিয়েছেন। তিনি আমার আপনার মতো এক অর্থে সাধারণ মানুষ হলেও তিনি আমার এবং আপনার মধ্যে নিঃসন্দেহে অসাধারণ এবং তার কর্ম নৈপুণ্যে অনন্য। এই মানুষটি যখন নিজের ভুলগুলো সাধারণ মানুষের কাছে স্বীকার করতে আসেন, তখন তার মাথায় স্বাভাবিকভাবেই এই জিনিসটি থাকা উচিত যে এই ভুলগুলো আমি স্বীকার করবার পর সাধারণ মানুষের কাছে আমার নৈপুণ্যের কিংবা আমার কাজের যে ভ্যালু বা যে মূল্যটি থাকে সেটা ঠিক আগের মতো থাকবে কিনা। তিনি সেই সাহস আজকে তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের উপরে বিশ্বাস করে যে আমি যেহেতু সাধারণ মানুষ, সুতরাং আমার ভুলগুলো কিংবা আমার অপরাধগুলো যদি সাধারণ মানুষের কাছে স্বীকার করি তাহলে যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়তে পারে তার পাশাপাশি কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং এই বিশ্বাসটা আমরা আমাদের যাহা বলিব থেকে আপনাদের মাঝে সবসময় ছড়িয়ে দিতে চেয়েছি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এবং পাপ বিভিন্ন লেভেলেই হতে পারে, বিভিন্ন জায়গাটিতে হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, যিনি এই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুনছেন তিনিও বিশ্বাস করেন যে যার গল্প আজকে এখানে প্রচার করা হবে, যার সত্য আজকে এখানে উদ্ঘাটন করা হবে, তার জীবনে যেরকম পাপ রয়েছে কিংবা অপরাধ রয়েছে, ঠিক তেমনি ভাবেই আপনার জীবনেও পাপ কিংবা অপরাধ রয়েছে। আপনি হয়তো সেটা স্বীকার করেন না, কিন্তু আমরা সেই সব মানুষকে স্যালুট করতে চাই যারা বিবেকের তাড়না বোধ থেকে এইসব পাপ এবং ভুলগুলো হাজার মানুষের সামনে নিয়ে আসেন, নিজের ভুলগুলো স্বীকার করেন, আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া কিংবা পজিটিভ প্রতিক্রিয়া পাওয়ার পরেও এই সৎ সাহসটি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে তার মতো করে যেন আর কেউ কখনো ভুল না করে কিংবা অপরাধ না করে। কে আজকে এই সত্যের মঞ্চে আলো ছড়াচ্ছেন, চলুন আমরা আরজে সুমনের কাছ থেকে প্রথমেই তার সম্পর্কে কিছু জেনে নেই। বৃষ্টি তো কম বেশি অনেকেই পছন্দ করি, কিন্তু যেই না বৃষ্টি নামে অমনি বৃষ্টির জল থেকে নিজের গা বাঁচাতে একটু আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি শুরু করি। কিন্তু কেউ কেউ আছে বৃষ্টি ভালোবেসে বৃষ্টির জল গায়ে মেখে ঘুরে বেড়াতে পছন্দ করে। তাদেরই দলে আমাদের আজকের অতিথি জল। এই নামে তিনি শুধু তার খুব কাছের মানুষদের কাছে পরিচিত, বাকি সবার কাছে তিনি অভিনেত্রী তাজিন আহমেদ। তবে তার ছোটবেলার ইচ্ছাটা যদি পূরণ হয়ে যেত তাহলে তাজিন আহমেদকে টিভি পর্দায় নয়, দেখা যেত ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, কারণ ছোটবেলায় হতে চেয়েছিলেন ট্রাফিক পুলিশ। বাবা মায়ের একমাত্র সন্তান তাজিন কখনো কখনো হঠাৎ করেই রেগে যান, আবার খুব সহজেই সবকিছু ভুলে যান। তবে যাকে ভালোবাসেন মন খুলেই ভালোবাসেন। অবসরে গান শুনতে পছন্দ করেন, আর সবচেয়ে বেশি ভালোবাসেন গভীর রাতে ঘুরে বেড়াতে। খেতে পছন্দ করেন যে কোনো ঝাল খাবার আর ভুনা খিচুড়ি। সব সময় চেষ্টা করেন কারো কোনো ঝামেলার কারণ না হতে, কিন্তু পেরেছেন কি ঝামেলার বাইরে থাকতে। আজ সেই অজানা কথাগুলো জানাতেই যাহা বলিব সত্য বলিবর মঞ্চে হাজির হয়েছেন অভিনেত্রী তাজিন আহমেদ। বুঝতেই পারছেন আমাদের সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষকে আপনাদের সামনে মুখোমুখি করবার। বাংলাদেশের নাট্যাঙ্গনে যিনি লম্বা সময় ধরে আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন, আমাদের কারো কারো কাছে তিনি আইডল। আমি ব্যক্তিগতভাবে যার অনেক বড় ফ্যান, এবং আমি বিশ্বাস করি যারা আজকে এখানে কান পেতেছেন রেডিওতে তারাও তার অনেক 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 বড় মাপের ফ্যান এখানে রয়েছেন, এবং তাদের কথা তিনি মাথায় রেখে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার সাহস তিনি দেখিয়েছেন। এই মানুষটিকে আমরা অনার করতে চাই, এই মানুষটিকে আমরা রেসপেক্ট করতে চাই। প্রথমেই একই সাথে বলতে চাই, প্রিয় শ্রোতা, আজকের এই পুরো অনুষ্ঠানটি নিয়ে যাবতীয় তথ্যাবলী সহ আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকে এই মুহূর্তে আপডেট দিয়ে দেওয়া হয়েছে, ছবি দিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু ওখানে আলোচনা সমালোচনা চলছে। আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, নিজেকে যোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর ফ্যান
কিংবা মেম্বার আমরা যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। এবং যারা আমাদের এখানে কনফেস করতে চান তারা শুধুমাত্র JBSB স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। চলুন আমরা তাজিন আহমেদকে স্বাগত জানাই। তাজিন আহমেদ, প্রথমে আপনাকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমাদের লাখো অগণিত শ্রোতাদের পক্ষ থেকে যারা দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। প্রথমে আমি সবাইকে যে প্রশ্নটি করি সেই প্রশ্নটি আপনাকে একটু ঘুরিয়ে করতে চাই। সেটা হলো যে সাধারণ মানুষ যারা এখানে আসেন তারা অনেক সময় নিজের সাহস দেখানোর জন্য উদ্বুদ্ধ হন, কিন্তু আপনার জায়গাটি থেকে এইরকম অসাধারণ একটি জায়গা থেকে সাধারণ মানুষের সামনে নিজের ভুলগুলো স্বীকার করা, নিঃসন্দেহে সেখানে এক্সট্রা সাহস না থাকলে সেটা সম্ভব হয় না। এটা কিভাবে হলো? শুরুতে প্রথমে আমি এবিসি রেডিওকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি যোগাযোগটা করেছিলেন, সুযোগটা করে দিয়েছেন বলার। সেটা হচ্ছে যে ওই যে যেটা বললেন না যে সাধারণ মানুষের থেকে সাধারণ মানুষরা করে, আপনি করছেন কি করে আপনার জায়গা থেকে, অনেক কিছু এটা হয়তো ইম্প্যাক্ট পড়তে পারে। আমি সবকিছুর ঊর্ধ্বে মনে করি আমি মানুষ এবং সাধারণ মানুষ, সেই জন্যই প্রথমে আমি সাহসটা করেছি। যেটা হয় যে মানুষ মাত্রই তো ভুল শুদ্ধ এটার মধ্যে দিয়ে বেড়ে উঠে, কেউ বেশি ভুল করে, কেউ বেশি ঠিক কাজ করে, ইমব্যালেন্স একটা থাকেই। তো আমার যেটা হয়েছে যে আমি কেন এসছি সেটা হচ্ছে যে প্রথমে শোটা শুনে তো ভালো লাগতোই, মনে হয়েছে যে হ্যাঁ কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়েছে, কিছু মানুষের নিজেকে শুধরে নিয়ে শুদ্ধিকরণের একটা জায়গা তৈরি হয়েছে। তো আমার যেটা হতো যে ভুল যখন থেকে করেছি মনে করেছি, রিয়েলাইজ করা শুরু করেছি যে এই ভুলটা আমার করা উচিত হয়নি। আমার তখন থেকে যেটা হতো যে একা একাই হয়তো নিজেকে নিজে যখন খুব খুব গিল্টি ফিলিংস হতো, নিজের সাথে নিজে কথা বলতাম। আমার খুব অভ্যেস ছিল একটা সময় যে আমি নিজের কথা নিজেই রেকর্ড করতাম ক্যাসেট প্লেয়ারে, দেন শুনতাম, কিন্তু সেটা নিজের ভেতরেই থেকে যেত। সবসময় সবাই বলে না যে তুমি কোনো দুঃখ থাকলে, কষ্ট থাকলে তুমি কারোর সাথে শেয়ার করো, তাহলে দেখবে অনেক খোলা হয়ে যাচ্ছে, হালকা লাগছো এবং সেই জিনিসটা থেকে সাহসের সাথে বেরিয়ে ফেস করতে পারছো। কিন্তু আমি দেখলাম যে বড় হচ্ছি, ভুলও বাড়ছে, নানা রকমের ভুলের আকার আকৃতি হচ্ছে, বেড়েই যাচ্ছে, নিজের সাথে কথা বলেই যাচ্ছি, কিন্তু কখনো একটা সময় রেকর্ড করা বন্ধ করে দিলাম, শুধু চুপচাপ বসে বসে গান শুনতাম, রেডিও শুনতাম, আর নিজের ভুলগুলো নিজের সাথে চুপচাপে কথা বলতাম। আজকে লাখো শ্রোতা সেটা শুনে। হ্যাঁ, তো সেই জায়গাটা দেখলাম যে ভুলটা থেকে আমি তো বের হতে পারছি না আসলে। আমি মানে যে ভুলটা করেছি সেটা আমাকে সবসময় তাড়িতই করছে। তাহলে যদি দুঃখ কষ্ট আমি শেয়ার করতে পারি কারোর সাথে, তাহলে এখানে যেহেতু একটা জায়গা তৈরি হয়েছে, why not আমি সেখানে যাই, আমি কথা বলি, এবং কে কি ভাবে নেবে জানি না, তবে আমি সবার নেয়া থেকে নিজে একটা সাহস পাবো যে ভুলগুলো আগামীতে করব না। চমৎকার। আমরা অভিনেত্রী তাজিনকে এই পর্যায়ে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। ইটস রিয়েলি অনার টু আস। আমরা তাকে স্যালুট করতে চাই এই উপলব্ধির জন্য, কারণ আমরা বিশ্বাস করি যে এই বিনোদন জগতে যারা কাজ করেন তাদের মধ্য থেকে এরকম একজন পাওয়া সত্যি দুষ্কর, যিনি নিজের জীবনের ভুলগুলো অকপটে লাখো মানুষের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করবেন। আমরা আজকে পেয়েছি এবং আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব। অল্প সময়ে যে পরিমাণ সাড়া পেয়েছে দেশ এবং দেশের বাইরে, এটা সত্যি সত্যি যাহা বলিব সত্য বলিব। আমরা বলতে চাই যে রেডিওতে যারা কান রেখেছেন এবং এপারে যারা কাজ করেন, আমাদেরকে মিলিয়ে পুরো টিমের সাকসেস, এবং সেই সাকসেসে আজকে নতুন মাত্রা যোগ করলো বিনোদন জগতের। আমরা বলতে চাই যে প্রথম একজন সেলিব্রিটি যিনি হচ্ছেন তাজিন আহমেদ। চলুন আমরা তার জীবনের সেই অপ্রিয় সত্যগুলো কিংবা ভুলগুলোর দিকে আমাদের মনোযোগ দেই। কোথা থেকে আপনি শুরু করতে চান? আমি শুরু করতে চাই, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হয়, মানে ভুলগুলো বলার কারণে, প্রথম ভুলটা বলার কারণে। সেটা হচ্ছে যে আমি একমাত্র, খুব ছোটবেলায় বাবা মারা গেছেন, 4 বছর বয়স তখন আমার। তখন থেকে আমার মা যেভাবেই হোক নিজে কারো কোনো সাহায্য না নিয়ে সে একা স্ট্রাগল করে আমাকে বড় করেছে, এবং কখনো আমাকে এতটুকু ভাবেও ফিল, মানে একটু হলেও ফিল করতে দেননি যে আমার বাবা নেই, আমি বাবা ছাড়া মানুষ হচ্ছি, বা আমি কিছু চেয়ে পাচ্ছি না। কোথা থেকে কিভাবে যে মা ম্যানেজ করতেন কোন জিনিস আমি নিজেও জানি না, আমার কখনোই ফিল হয়নি। বড় হচ্ছি, স্কুল কলেজ পেরিয়ে, স্কুল কলেজের পড়ার সময় বাবা মার সাথে একটু বেয়াদবি করা মার সাথে বা তর্ক করা, সেটা আসলে সেই ভয়ানক ভুলের মধ্যে পড়ে না। কিন্তু যখন একটা পরিণত বয়সে আমি আসলাম,
আমার কাজের জন্য কখনোই আমার মার সাথে আমার কখনোই কোনো বেয়াদবি বা ভুল করে ফেলিনি। মানে পরিণত বয়সে আসার পর যখন পছন্দ লাগার মানুষ আমার জীবনে আসলো, কাউকে ভালোবাসতে শুরু করলাম, সেই ভালোবাসা শুরু করার সময় থেকে আমি মনে হয় আমার অজান্তেই মার সাথে অনেক বড় বড় ভুল করে ফেলেছি। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে কিছু অংশে দেখা গেছে যে আমার ভালোবাসার মানুষটার সাথে, বা যখন সে আমার ভালোবাসার মানুষ থেকে একেবারে জীবন সঙ্গী হয়ে গেছে, তার সাথে ঝগড়াঝাটির কোনো কারণে মার সাথে চরম চরম এবং চরম খারাপ ব্যবহার করে ফেলেছি। যেটাতে যে আমি এখন বলছি না, আমারও এখন গলা কেঁপে আসছে। আমি আসলে আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার উচিত হয়নি, মানে একেবারে উচিত হয়নি। আমি একটি দিনের একটা ঘটনা বলতে চাই। আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়ে তখন অনেক রাত, মা থামাতে এসেছিলেন। মাকে আমি থামাতে তো দেইনি, আমার একটা খুব বাজে দিক ছিল, এটা এখন থেকে নিয়ে 3 বছর আগের কথা বলছি, যে আমি রেগে গেলে আমার না কেমন যেন অসুস্থ রোগীর মতো আমার রাগটা বাস্ট করতো, যে আমি নিজেই জানি না আমি কি করছি। ওই সময় মানুষকে খুনও করে ফেলতে পারি, এরকম রাগ উঠে যেত আমার, এবং প্রায় ওটা তখন হতো। এমন সেদিন রাগ উঠে গেল, আমি ওই সময়টা এরকম ছিল, 3 বছর আগের কথা। আমি মা যখন এসছে বলতে, কি বলছে আমি তো শুনিনি, আমি মা যে বলছে এটাও আমি আমার মাথায় কাজ করছে না, আমার বাসার কাজের মেয়েটাও এগিয়ে এসছে, কাজ করছে না। ওদিন আমি যেটা করেছি যে রাগের বশে, এবং আমি আউট অফ কন্ট্রোল, এবং আমাকে দেখে মনে হচ্ছিল মানে আমি যদি ওটা ভিডিও করে রাখা যেত, যে কেউ বলতো আমি বোধহয় সাইকো ছিলাম, কোন সাইকো একটা পেশেন্ট। আমি মাকে ধাক্কা দিয়ে বসেছি, এবং আমার ধাক্কাতে মা মাটিতে পড়ে গেছে, পড়ে মাথায় খুব ব্যথা পেয়েছিল সেদিন। মাথায় ব্যথা পাওয়ার পর মা যখন কেঁদে উঠলো, তারপরেও মা দেখি যে ওই অবস্থাও সে কষ্ট করে উঠেছে, আমাকে আটকাচ্ছে, থামাচ্ছে। এটাই বোধহয় মা আর কি। আমি সন্তান হয়ে সেই জিনিসটা তখন বুঝতে পারিনি। অনেক পরে আমার বাসার কাজের মেয়েটা, আমার হাজবেন্ড জানে না যে বাইরে কি হচ্ছে, জানলে হয়তো বেরিয়ে আসতো এই অবস্থা কন্ট্রোল করার জন্য। আমার কাজের মেয়েটা তখন, মেয়েটা অনেক পুরনো, ওর নাম শেফালি, না বললেই না, অনেক বছর ধরে আছে, 15 বছর হলো আছে আমাদের বাসায়। ও আমাকে ধাক্কা দিয়ে একদম 2 হাত দিয়ে 2 কাঁধ ঝাঁকিয়ে ধাক্কা দিয়ে বলছে, আপা এটা কি করতেছেন আপনি? মানে ও মানে বয়সে ছোট আমার, কিন্তু মানে ওর মূর্তিটা এমন ছিল যে ও এখন আমাকে থাপ্পড়ি মেরে বসবে আর কি। আসলে থাপ্পড়টা মারলেই বোধহয় ভালো হতো। তারপরেও আমি চেঁচাচ্ছিলাম, তারপরেও হইচই করছিলাম। হঠাৎ করে যখন দেখলাম যে মা আসলে ব্যথা, আমার চেহারাটা, মাথায় এত ব্যথা পেয়েছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে ব্যথার চোটে, তখন আস্তে আস্তে আমার সেন্স আসলো। আমার একটা আছে যে খুব সহজে রেগে যেতাম, এবং খুব দ্রুত সেই রাগটা পড়ে যেত, মানে সেন্সে ফিরে আসতাম। খুব 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 বাজে একটা দিক, এবং এটার কারণে আমি অনেক ভুল করেছি, শুধু নট অনলি মায়ের সাথে, অনেক বড় বড় জীবনে ভুল করে ফেলেছি। পরে সেন্স এসছে, পরে আসলে 3 বছর আগের ঘটনা, কিন্তু এখনো আমার মনে হয় যে ক্ষমা চেয়েও, মনে হয় মাকে বলেছি ক্ষমা চেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে ক্ষমা চাওয়া হয়নি আমার মার কাছে এখন। আপনি কি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার মাকে এই সিচুয়েশনে কিছু বলতে চান? হ্যাঁ, বলতে তো অবশ্যই চাই যে আমি আসলে এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি সন্তান নামের কলঙ্ক একটা। এই দিনটার ঘটনার জন্য আমি মাপ চেয়েও, আম্মা তোমার কাছে মাপ চাওয়া হবে না, কিন্তু তুমি তো মা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি মানে জ্ঞান তো কোনো কিছু করিনি। ওই দিনের ঘটনার পর থেকে আমার যে এই জিনিসটা হয়েছে যে আমি আস্তে আস্তে গত 2.5 বছর হলো আমি নিজে, অনেকে আমাকে বলেছে তুমি কোয়ান্টাম করো, এটা করো, সেটা করো, তুমি অনেক কন্ট্রোলড হবা, তোমার দরকার, তোমার মাথা এত গরম হয়ে যায়, নানা রকম আমার লাইফে চড়াই উতরাইয়ের কারণে। তো আমি করিনি। আমার মনে হচ্ছে যে আমার নিজের মানসিক জোরের উপরে আর কোনো কিছুই নাই। আমি এটা যে কোনো অ্যাডিক্টেড পার্সনদের ব্যাপারেও বলবো যে ট্রিটমেন্ট ডাক্তারের কাছ থেকে নেওয়ার আগে নিজের ট্রিটমেন্ট নিজে করো, নিজের মানসিক জোরের উপরে কিছু নেই। আমি তখন ওই নিজেকে নিজে মানে টিচ করা শুরু করলাম যে কিভাবে আমি কন্ট্রোল করব। যখনই কোনো রাগ হতো, এমন কোনো দিকে আমি ডাইভার্ট করার চেষ্টা করতাম, বা এমন কোনো ভাবে কিছু করতাম। এমনও হয়েছে যে এরকম রাগ যখন উঠে যাচ্ছে বা সিচুয়েশন তৈরি হচ্ছে, আমি তখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম।
যাতে সিচুয়েশনটা ক্রিয়েট না করে। হাজবেন্ডের হয়তো এমন কোনো কথা আমার রাগ চড়ে গেল, তখন আমি ঝগড়ার দিকে না যেয়ে কি করব, আমি একেবারে অন্য প্রসঙ্গে চলে যেতাম, বা বাসা থেকে বেরিয়ে আমার বন্ধুর বাড়িতে চলে যেতাম। অথবা আমি একটা স্কুল বেস প্রোগ্রাম করি, ওই টিমটা আমার আরেকটা ফ্যামিলির মতো, আমি ওদের সাথে যে টাইম পাস করতাম যাতে এটা থেকে বেরিয়ে আসতে পারি। নানাভাবে নিজেকে কন্ট্রোল করে করে জানি না কতটুকু এখন পেরেছি। এখন আমি ওই রাগ বছরে হয়তো কি একবারও কেউ দেখে না বাসার, আমি ওই রাগটা রাখতে চাই না, কারণ আমি ভাবতে চাই আমি আমার মায়ের অনেক কষ্টে মানুষ করা সন্তান। এই একটা ভুল, আর এটার উপরে আসলে কোনো ভুলই আর হয় না। কিন্তু তারপরেও আমি বলবো, দর্শক বা শ্রোতারা হয়তো জানেন, আমার যারা হয়তো জানেন বা যারা জানেনও না তাদের কাছে আমি বলছি যে আমার 2টো বিয়ে হয়েছে। আমি ঠিক এই জায়গাটা থেকে ফিরবো, কিন্তু আপনি প্রথমে যে বিষয়টার অবতারণা করেছেন সেটা খুবই 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 আমি ধন্যবাদ জানাবো যে আপনি লাখো শ্রোতাকে আপন করে আজকে এই বিষয়টির অবতারণা করেছেন। আমি একটু আপনাকে বলে নিতে চাই যে আমাদের যাহা বলিব সত্য বলিবকে আমরা শুধুমাত্র আমাদের শো ভাবি না, এটা লাখো শ্রোতার শো, তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ দেই। তো তারা এই মুহূর্তে অংশগ্রহণ করবে শোতে বাই SMS, সেটা হলো আমরা SMS পোলের মাধ্যমে তাদেরকে অংশগ্রহণ করাবো। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি। তাজিন আহমেদ আজকে এতটা বেদনার জায়গা থেকে, এতটা আপন জায়গা থেকে তার মাকে নিয়ে যে অনুভূতির ব্যক্ত করেছেন এখানে, আমরা চাই অনুষ্ঠানের কোনো একটি ফাঁকে তাজিন আহমেদকে সরাসরি তার মার সাথে কথা বলাতে, এবং তিনি যে ভুলটা করেছেন, তিনি তো প্রতি মুহূর্তেই নিজে থেকে নিজেকে শাস্তিটা পাচ্ছেন। তিনি লাখো শ্রোতাকে সাক্ষী রেখে আজকে তার মাকে একবারের জন্য হলো সরি বলুক। এই সরি বলানোর ব্যাপারে আপনার মতামত কি, আপনি আমাদেরকে জানাতে পারেন। তিনি তো অলরেডি মাকে অনেকবার সরি বলেছেন, আমাদের বিশ্বাস, এবং প্রতি মুহূর্তে তিনি কষ্ট পাচ্ছেন। কিন্তু লাখো শ্রোতাকে সাক্ষী রেখে সাধারণ মানুষ যেভাবে বলে, সেই সাধারণ মানুষের কাছে মা যেরকম, তার কাছেও তার মাটা সেরকম। আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা তাজিন আহমেদের মার কাছে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করতে চাই তাজিন আহমেদকে তার মা যেন অন্তর থেকে ক্ষমা করে দেন। আপনারা যদি মনে করেন যে ইয়েস, হ্যাঁ, তাজিন আহমেদকে এভাবেই তার মার কাছে আজকে প্রেজেন্ট করা উচিত, তাহলে আপনারা লিখবেন ইয়েস, YES, ইয়েস। আপনারা যদি মনে করেন যে না, এভাবে না, তাকে আমরা অন্যভাবে জানাতে চাই, না করলেও চলবে, তাহলে আপনারা লিখবেন নো, NO, নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। যত দ্রুত পাঠাবেন ততই আমাদের জন্য ভালো, কারণ আমরা অনুষ্ঠানের যে কোনো একটি ফাঁকে আমরা সরাসরি তাজিন আহমেদ এবং তার মাকে আমাদের অনুষ্ঠানে ইনক্লুড করার চেষ্টা করব। জি, আপনি যেটা বলছিলেন যে আপনার 2টো বিয়ের প্রসঙ্গে, হ্যাঁ, আমাদের শ্রোতারা অনেকেই জানে। হ্যাঁ, আপনারা অনেকেই জানে না। আমার প্রথম বিয়েটা ভালোবেসেই বিয়ে করেছি অনেক বছর, কিন্তু তখনও বুঝতে পারিনি, মানুষকে বিশ্বাস করে ভুল করার একটা ব্যাপার থাকে, তো আমি সেটা খুব বেশি করে ফেলেছি। মনে হয়েছে ভালো, হয়নি ভালো, তারপরে ডিভোর্স হয়ে গেল। বিয়ের 1.5 বছরের মাথায় সেপারেশনে চলে গেলাম, 2 বছর সেপারেশনে থাকলাম, তারপরে ডিভোর্স হয়ে গেল। সেও বিয়ে করেছে। আমি 3 বছর একাই থাকবার পর মনে হলো যে না, আমাদের সোসাইটিতে, আমাদের দেশে একটা মেয়ের একা থাকাটা, ডিভোর্সি মেয়ের, আনম্যারিড মেয়ের একা থাকা একরকম, উইডো মেয়ের একা থাকা একরকম, ডিভোর্সি মেয়ের একা থাকা হচ্ছে গিয়ে খুব বিদ্রুপের ব্যাপার, বাজে ভাবে সবাই দেখে। নানা রকম, অনেকে মনে করে কি যে অনেক ইজি হয়ে গেল, বোধহয় সহজে পেয়ে যাওয়া যাবে, কিন্তু ডিভোর্সের সিলটা হয়তো আমার গায়ে লেগেছে, কিন্তু মানুষটা তো আমি একই আছি। হ্যাঁ, তো বদলাই তো নাই। মিডিয়া থেকেও ঠিক একই রকম, মিডিয়ার মেয়েরা সাধারণভাবে অন্যান্য মেয়েদের চাইতে অনেক বেশি স্বাধীন চেতা হয়। এই জগৎটাও কিন্তু স্বাধীন চেতা হলেও না, তাদের যারা আসলে ডিরেলড হয়ে যায়, সেটা মিডিয়ার বাইরেও হয়, তাদেরকে নিয়ে কথা নাই বলি। কিন্তু যারা আসলে স্বাধীন চেতা হয় কাজের কারণে, কর্মের কারণে, তারা শুধু কর্মের কারণে একটা স্বাধীনতা বলতে যতটুকু হয় ততটুকুই হয়, এর বাইরে কিন্তু তাদেরও অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। কারণ আমাকে দেখছে সবাই, কেউ আইডল মানছে, কেউ মানছে না, এবং আমার একটা কর্মকাণ্ড শুধু নট অনলি আমাকে, আমার ফ্যামিলিটাকে কিন্তু তখন আঙুল দিয়ে দেখানো হবে। সো অনেক কিছু মাথায় রেখেই কিন্তু আমাকে চলতে হয়। হ্যাঁ, আমি কারো কাছে সম্মান পেতে চাইলে আমাকেও সম্মানের জায়গাটা তৈরি করে দিতে হবে, নয়তো আমাকে কেউ সম্মান করবে না। তো সেইগুলো মাথায় রেখেই করা। তো যাই হোক, একটা ডিভোর্সের মেয়ের একা চলাটা অনেক টাফ। আমার ফ্যামিলি থেকে বলেছিল, কিন্তু আমার এই মা এত আধুনিক মনের, এত আসলে স্বাধীন চেতা একটা মা, যার জন্য হয়তো খুব জঘন্যতম ভুল করিনি, কিন্তু ভুল সেটা নিজের কারণেই হয়েছে, কখনো ডিরেলড হয়ে যায়নি এত স্বাধীনতা পেয়েও। তো মা সবসময় বলতো যে ফ্যামিলি থেকে যত যাই বলুক বিয়ের কথা, তুমি যখন ফিল করবে, যদি করতে চাও তুমি করবে, করতে না চাও আমি আছি, আমি থাকলেই তো হবে তোমার পাশে। হ্যাঁ, তো এই মাকে নিয়েই থাকছে। কিন্তু একটা সময় মনে হলো যে মাকেও অনেকে কথা শোনাচ্ছে যে মা আমাকে নষ্ট করে দিচ্ছে, মার কারণে আমি আরো নষ্ট হয়ে যাচ্ছি। আবার এমনও দেখা গেছে, খুব কষ্ট লেগেছে যে আমাদের ফ্যামিলিতে একটা অকেশন হলে কই তাজিনকে ডাকো,
জি। তাজিম মানে হচ্ছে কি এখন অকেশনে যা যা লাগবে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেখা যেত আমিই করতাম আচ্ছা। একাই, সেই ছোটবেলা থেকেই এরকমই ছিলাম। আমার বাবার স্বভাবটা অনেক এরকমই ছিল, খুব বন্ধু সুলভ, সবাইকে আপন করে নেয়, একাই সব করে। তো দেখা যেত যে আমার ডিভোর্সের পর কোনো বিয়ের অনুষ্ঠান হলে আমাকে অশুভ ভেবে, আচ্ছা হ্যাঁ তুমি করবা, আচ্ছা তোমার তো অ্যাজমার প্রবলেম, আমার অ্যাজমা আছে, অ্যাজমার প্রবলেম, তুমি পারবা না খাটনি, আচ্ছা তুমি পরে করো। কিন্তু ইঙ্গিতগুলো ওরকম থাকতো যে তুমি ডিভোর্সি, তুমি একটা শুভ কাজে হাত দেবে। এগুলো আমার মাকে খুব কষ্ট দিত। তো ওই সময়টা আমার মনে হলো যে না, আমি করেছি ভুল, আমার ভুলের কারণে আমার ডিভোর্স হয়েছে, মানে মানুষ হয়তো ঠিক নির্বাচন করতে পারিনি, সেই জন্য ডিভোর্স আমাদের হয়ে গেল আমাদের মাঝে। সেটার জন্য আম্মা কেন সাফার করবে, যারা এত পুরো জীবনটাই শেষ করে দিল আমার জন্য। তখন আমি ডিসিশন নিলাম যে ওকে ফাইন, বিয়ে করবো কাউকে যদি সেরকম পাই। পেয়েছিলাম, বিয়ে করেছি। সংসারের মানে আর ভালো মন্দ নিয়েই তো সংসার, কম্প্রোমাইজ তো থাকতেই হবে দুপাশে, যে কোনো একজনের একটু বেশি একজন একটু কম। এখানেও যে আমি বলবো যে জানি না সে কি বলবে, কিন্তু আমি যেটা বলবো যে হয়তো এখানেও কোনো আমার ভুল আছে যার জন্য ঝগড়াগুলো হয়েছে। তারপরেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ সংসারটা করতে চাই বলে। আর যেটা বলবো যে এছাড়াও আমি যাদের নিয়ে কথা বলবো তাদের নাম আমি বলবো না, আমি আমার ভুল স্বীকার করছি, কারণ তাদের প্রতি রেসপেক্ট, তাদেরও একটা আছে, ভিউজ আছে, যেভাবে চান। আচ্ছা, আমরা ফিরবো, তার আগে এসএমএস পোলের রেজাল্ট আমরা একটু জেনে নিই। প্রিয় শ্রোতা, আমরা এসএমএস পোলের রেজাল্ট পেয়ে গেছি। এসএমএস পোল নিয়ে কাজ করেছে এতক্ষণ আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। চলুন কম্পিউটার কি বলে আমরা একটু জেনে নিই। Yes, 95%. No, 4%. No comments, 1%. আমরা প্রশ্ন দিয়েছিলাম যে তাজিন আহমেদ তার মাকে আজকে লাখো শ্রোতাকে সাক্ষী রেখে সরি বলবেন। আমরা বিশ্বাস করি মা সবার কাছে একই রকম, এবং আমরা এটাও বিশ্বাস করি মা তার অন্তর থেকে সন্তানকে ঠিকই ক্ষমা করে দেবেন। তাজিন আহমেদ বহুবার তার কাছে, তার মনের দিক থেকে মার কাছে বহুবার ক্ষমা চেয়েছেন। ইনফ্যাক্ট তিনি যেভাবে শুরু করেছেন সেটা শুনেই মার অন্তর কেঁপে উঠেছে, আমি বিশ্বাস করি। তারপরেও আজকে তার মাকে আমরা চাই সে আমাদেরকে সাক্ষী রেখে সরি বলুক। সেটার জন্য পার্সেন্টেজ হচ্ছে 95%। আমি বলবো যে 95% লিসনাররা বলেছেন ইয়েস, হ্যাঁ আমাদের সামনে সে একবার সরি বলুক, আর 4% বলেছে হচ্ছে নো, এবং 1% হচ্ছে নো কমেন্টস। ওকে, আমরা অনুষ্ঠানের যে কোনো একটি পর্যায়ে তাজিন আহমেদের মার মুখোমুখি করাবো, আর আমরা একটু সামনের দিকে যেতে চাই তার অপ্রিয় সত্যগুলোর। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমি দুজন মানুষের সাথে সম্পর্ক হয়ে আমার বিয়ে হয়েছে, দুজনের সাথে, কিন্তু তার মাঝেও যে কাউকে ভালো লাগে এই দুজনের সাথে পরিচয়ের আগে, হয়তো প্রথম জনের পরিচয়ের আগে বা দ্বিতীয় জনের সাথে বিয়ে হওয়ার আগে। আমি বলবো না যে একজনকে রেখে আমি আরেকজনকে ভালোবেসেছি, তা না। মাঝে আমার আসলে ওই যে রবীন্দ্রনাথের কথা আছে, বিশ্বাস, মানুষের উপর বিশ্বাস হারানো নাকি পাপ, এটাকেই মাথায় রেখে সবসময় চলেছি, কিন্তু পাপের পর পাপ করেই যাচ্ছি। বিশ্বাস করে জীবনে এতবার ঠকেছি, এত ভুল করেছি। আমার মার সাথে তো আমি খুব ফ্রেন্ডলি তো, এবং প্রতিটা সম্পর্ক নিয়েই আমি মার সাথে আলোচনা করতে পেরেছি। এটা একটা আমার যখনই যাকে ভালো লেগেছে, হয়তো শুরুতে বলিনি, মানে ভালো লাগার পর হয়তো কিছু পরে বলেছি, কিন্তু শেয়ার করেছি। কিন্তু মা যার ক্ষেত্রে ঠিক যা কমেন্টস গুলো করেছেন, পাত্তা দেয়নি, করিনি, না তুমি সবসময় খালি এরকম করো, সবসময় ভয় পাও, এরকম বলেছি। কিন্তু আসলে সেগুলোতেই চরম ভাবে ঠকেছি এবং চরম ভাবে ধাক্কা খেয়েছি। এজন্য আমি খালি একটা জিনিস বলবো যে হ্যাঁ, আমি ম্যাচিউরড হতে পারি, ম্যাচিউরড একটা বয়সে চলে যেতে পারি, কিন্তু মুরব্বী লেভেলের, বিশেষ করে মা বাবার মতো ম্যাচিউরিটি কিন্তু আমাদের আসে না। সেই জন্য তাদের সাথে যদি ফ্রেন্ডলি হয়ে কোনো কিছু শেয়ার করার পর তাদের একটা মতামত পাওয়া যায়, ওপিনিয়ন পাওয়া যায়, পরামর্শ পাওয়া যায়, সেটা নিয়ে মনে একটু ভাবা উচিত যে কোনো কাজের স্টেপ নেওয়ার আগে। সেটা ভালোবাসার সম্পর্কই হোক, যেটাই হোক। আমি সেটা ভাবিনি বলে আমি অনেক ভুল করেছি, বিশ্বাস করে আর ভুল করতে চাই না সামনে। এটা গেল। আর একটা আমার খুবই, এটা মনে হয় গত 1 বছর হলো আমি কন্ট্রোল করতে পেরেছি। এটা খুব ছোটবেলা থেকে, খুব ছোট বলতে আমি বলছি যে ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েদের আমাদের কাছে তো ওরা বাচ্চাই, একেবারেই শিশু। সেই জন্য বলছি ইন্টারমিডিয়েটের সময় থেকেই আমার একটা খুব বাজে টেন্ডেন্সি আমার মধ্যে ছিল, যেটা গত 1 বছর আগে স্টপ করেছি। এই বাজে টেন্ডেন্সিটা কি সেটা আমরা জানবো প্রিয় শ্রোতা, তবে তার আগে আপনাকে আরো একবার বলে দিতে চাই, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব। আজকে আমাদের সত্যের আসনে বসেছে আপনাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আবারও
সবাইকে একবার ঈদ মুবারক বলতে চাই যাহা বলিব সত্য বলিব টিম থেকে। আমি যাহা বলিব সত্য বলিব টিম বলতে বোঝাচ্ছি আরজে সুমন, আরজে কিবরিয়া, সাউন্ড এডিটর মঞ্জু, আজকের গেস্ট যিনি রয়েছেন তাজিন আহমেদ, এবং লাখো শ্রোতা যারা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, ঈদ মুবারক জানাতে চাই। যারা অনুষ্ঠানটি ডাউনলোড করে শুনবেন আগামীকালকে তাদেরকেও আমরা ঈদ মুবারক জানাতে চাই। যাহা বলিব সত্য বলিবার আসনে আপনিও বসতে পারেন আপনার জীবনের ভুলগুলো নিয়ে, অপরাধগুলো নিয়ে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে লিখতে হবে JBSB, যেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, তারপর আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি আমাদের ফেসবুক মেম্বার না হয়ে থাকেন, ওখানে তাজিন আহমেদকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ওখানে স্ট্যাটাস দেওয়া আছে, ছবি দেওয়া আছে, স্টুডিও পিকচার দেওয়া আছে, আপনি চাইলে এসে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিও এবং একই সাথে যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSBর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। আমরা যাব তাজিন আহমেদের জীবনের আরেকটা বড় ভুলের কাছে, তবে তার আগে আপনাকে আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই। সেটা হলো, তাজিন আহমেদ একটু আগেই বলেছেন যে মা যেভাবে তাকে গাইড করেছেন, মা যখন বলেছে এটা ভুল, তখন সে বয়সের তাড়নায় হোক বা যে কোনো কারণেই হোক সে সেটা মানেনি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বয়সের ম্যাচুরিটি বলেন বা অভিজ্ঞতার ম্যাচুরিটি বলেন, সেই জায়গাটা থেকে আজকে সে বুঝতে পেরেছে যে মা যা বলতো সেটা অক্ষরে অক্ষরে ফলে গেছে। আপনি কি মনে করেন যে সমাজে এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য ছেলে মেয়ে আছে যারা মা এরকম বলার পরেও, অভিভাবকরা এরকম বলার পরেও তারপরে বিশ্বাস করে না, বা আপনি নিজেও কখনো করেননি, কিন্তু পরবর্তীতে আপনি এরকম ভাবে দেখেছেন যে মার কথা কিংবা বাবার কথা একবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনি আমাদের অনুষ্ঠানের সত্যতার লেভেলটা এখন কোন পর্যায়ে রয়েছে সেটা জানার জন্য আপনি আমাদের SMS পোলে অংশগ্রহণ করতে পারেন। আপনি লিখুন, যদি আপনি বিশ্বাস করেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরে আমরা SMS পোলের রেজাল্ট জানিয়ে দেব সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে। তাজিন আহমেদ, ফিরতে চাই আপনার কাছে। আপনি যেখানে বলেছিলেন যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ আরেকটা ভুলের কথা। বাজে একটা টেন্ডেন্সির কথা। একটা ছিল মেজাজ, সেটা তো গেছি, আর এটা ছিল ভয়ানক টেন্ডেন্সি আমি এখন মনে করি, কারণ গত 1 বছর হলো যেহেতু নিজেকে আমি কন্ট্রোল করে ফেলেছি, এবং আসলেই মনে হয় যে হ্যাঁ, আমি যখন করতাম তখনও মনে হতো যে এটা তো বোকারা করে, কিন্তু তারপরেও করতাম। সেটা হচ্ছে আমার মাঝে খুব সুইসাইডিং টেন্ডেন্সি ছিল। এর জন্যই বলছিলাম যে ভয়ানক টেন্ডেন্সি, সুইসাইডিং টেন্ডেন্সি ছিল। আমি প্রথম যখন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, এবং মানে খুব প্ল্যানিং করতাম অনেক আগে থেকে যে আমি মরে যাবো, হয়তো সিলি কারণে রাগটা বেশি হয়ে যেত, আমি বাঁচবো না, আর দরকার নেই আমার বাঁচার, আমার কাউকে দরকার নেই। বিভিন্ন দোকান থেকে ঘুমের ওষুধ, এক দোকান থেকে তো দেবে না, প্রেসক্রিপশনও দেবে না এত ঘুমের ওষুধ, বিভিন্ন দোকান থেকে কয়েকদিন হলো জড়ো করতাম, তারপরে খেতাম। কতগুলো জড়ো করেছিলেন? প্রথম যেদিন খেয়েছিলাম সেটা খেয়েছিলাম 60টা ঘুমের ওষুধ। ও মাই গড, 60টা? হ্যাঁ, 7টা ঘুমের ওষুধ খেয়েছিলাম আমি তখন। এটা ইন্টারমিডিয়েট সময় না, সরি, আমি এটা সেকেন্ড টাইম, প্রথমবার এমন কোনো কিছু হয়নি, কিন্তু করে ফেলেছিলাম। তো ভয়ানকটা করেছিলাম। আমি তখন একটা পত্রিকা অফিসে কাজ করছি, অনার্স এর শেষের দিকে আমি তখন পড়ছি, খেয়ে ফেলেছিলাম। আমার অনেকগুলো ছোট ভাই ছিল। আমি একটু ইনসিডেন্টটা জানতে চাই, কিভাবে আপনি প্ল্যানিংটা করলেন, কিভাবে আপনি খেলেন, একটু যদি আপনার কোনো সমস্যা না থাকে। ওই যে বিভিন্ন জায়গা থেকে কয়েকদিন হলো কালেক্ট করলাম। কালেক্ট করার পর তারপরে যেদিন আমি খাবো সেদিন পত্রিকা অফিসেই আমার সব ওই ছোট ভাই যারা ছিল, আমি বলি ওদের নাম, ওরা আমার লাইফে অনেক একটা অংশ জুড়ে আছে। সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ছিল পুরো, আমাদের এই যে এখন যে স্টার সুমন পাটোয়ারি, সেও ওই গ্রুপে ছিল। সুমন, ওমর, স্বরূপ, টুসি, রোজিনা মুস্তারিনও মারা গেছে, আমাদের মধ্যে নেই। শামীম শাহিদ এখন যে বাংলা ভিশনে আছে, পল্লব মোহাইমেন, আর আমাদের নাটের গুরু ছিলেন হচ্ছে কি সঞ্জীব চৌধুরী। হাতে খড়ি ওনার কাছে আমাদের। তো সবার সাথে আমি অফিসে কথা টথা বলে খুব মানে আমি মানেছিলাম যে হচ্ছে সবাই খাবো, মানে তাজা পা খাওয়াও, খেলাম, আমার বাসায় চলে আসতো, খেতাম। ওই দিন অনেক খাতিরদারি বেশি বেশি করছি। আমার কথা হচ্ছে যে এই তো তোদের সাথে আজকে শেষ দেখা, আমি তো বাসায় যে শেষ হয়ে যাচ্ছি। আমি তারপরে টুসিকে বললাম যে টুসি, আম্মাকে দেখিস। বলে তুমি কই যাচ্ছ, কোনো শুটিং এ যাচ্ছ? আমি বলছি যে না, যাবো। তখন বলছে যে কোথায় যাবো? আমি যাবো। ও খুব ট্যালেন্টেড ছিল, মানে আমার অনেক ছোট, কিন্তু আমাকে অনেক গাইড করতো। তো বলছে তুমি কি করবা বলো তো? আমি বললাম যে না কিছু না, আমি বললাম যে আম্মাকে দেখিস, সবসময় তার আমি আম্মার সাথে থাকতে পারি না, কাজ থাকে, ঢাকার বাইরে থাকি, দেশের বাইরে থাকি, আম্মাকে দেখিস। আচ্ছা বাসায় যাও, বাসায় যাও, বেশি বেশি আতলামি করো না। ও ঝাড়ে টেড়ে দিয়ে বাসায় পাঠালো। ওমরদের বললাম ওমর আসি, দেখা হবে রে, কবে আবার দেখা হয় জানি না, যাই
বলে মানে কি, তোমার পাশে তো কালকেই নুডলস খাইতে যাবো। আমি আচ্ছা ঠিক আছে, এইটাই গেল টালো বলে চলে বাসায় গেলাম। বাসাও গম্ভীর, একটু একটু আলাদা আলাদা থাকছি। আমার টেন্ডেন্সি এরকম যে সবার থেকে একটু দূরে থাকি, আম্মার থেকে আজকে একটু দূরে থাকি, তাহলে বেশি অ্যাটাচমেন্ট, আমার কষ্ট হবে না খেতে। তারপরে যেটা হলো যে রাত্রেবেলা আম্মা শুয়ে পড়েছে, আমি রাত করে টিভি দেখাটা আমার যতক্ষণ জেগে থাকি টিভি দেখার একটা অভ্যাস আছে। টিভি দেখছি আর ইয়ে করছি, সবগুলো খুলে খুলে বের করলাম, খুলে খুলে বের করেছি। বের করে এখন আমি চিন্তা করছি একসাথে খাবো নাকি 10টা খেয়ে আবার 10টা খাবো, আবার 10টা খেয়ে। তারপর চিন্তা করলাম যে পরে যদি খারাপ লাগে একটু বেশি বেশি করে নিই। 3টা ভাগ করলাম, 3টা ভাগ করে মুট করে প্রথমে দিলাম, কিছুক্ষণ খেয়ে কফি খেলাম, কিছুক্ষণ পরে আবার আরেক মুট খেলাম, কফি খেলাম, তারপরে আবার আরেক মুট খেয়ে বললাম যে আর কফি না খাই তাহলে তো আবার ঘুমাবো না, মরেও যাবো না, জেগে থাকবো কফি বেশি খেয়ে ফেললে। ওটাও মাথায় কাজ করছে। মানে বলবো যে ক্রিমিনাল একটা টেন্ডেন্সি আমার মধ্যে তৈরি হয়ে যায় সুইসাইড যখন করতে যাই। খেয়ে দিয়ে তো আমি কাগজগুলো আমি ভুলে খাটের তলে মানে বেডের তলে রেখে ফেলেছিলাম। সকাল হয়েছে, মানে ঘুমোতে ঘুমোতেই হয়তো হয়ে গেছে আমার মাঝরাত, মানে বিছানায় যে একেবারে শোবার আগে মাকে দেখে আসলাম। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার দরজার কাছে নিজে নিজে একা একা কথা বললাম, মানে চুপ করে। তারপরে আসলাম, আমার নানা ভাই বুবুর ছবি ঘরে টাঙানো আছে, আব্বার ছবি, তাদেরকে সালাম করলাম, মানে প্রি প্ল্যান। আসলাম, এসে ঘুমালাম। আর তারপরে জানি না, পরে আমি দেখলাম যে আমার যখন সেন্স ফিরেছে, সুমন, ওমর, পল্লব ভাই এরা দাঁড়ানো, টুসিও দাঁড়ানো, আম্মা দাঁড়ানো, এবং ডাক্তার আমাকে ভয়ানক ভাবে গালাগালি রীতিমতো করছে আর কি। মানে অলরেডি আমার ওয়াশ করানো হয়ে গেছে আমাকে। মানে আপনি জানেন না কিভাবে কোথা থেকে ওয়াশ করানো? আমি জানি না। আমার যখন সেন্স ফিরেছে, চোখ খুলেছে, আমি দেখছি যে এই অবস্থা, কিন্তু আমি বারবার টলে পড়ে যাচ্ছি ওয়াশ করানোর পর। আমি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি বহুবার এই ধরনের অনুষ্ঠানের স্বার্থে, কিন্তু আমি যতবার শুনেছি সেটা হচ্ছে যে ওয়াশ করানোর যে স্টেপটা থাকে সেটা খুব ভয়াবহ, এবং ওই সময়টাতে যে পেইনটা পায়, ওই পেইনটা যদি ওকে জানানো যায় যিনি সুইসাইড করছেন, যদি একটু হলেও আঁচ পায় যে কি পেইনটা ও পেতে যাচ্ছে, তাহলে জীবনও সুইসাইড করবে না। কিন্তু আপনি এটা টেরও পাননি, এবং সবাই বলা হচ্ছে আপনি কি পরিমাণ সেন্স ছিল। ওই দিন আমি এরকমই ছিলাম যে টের পাইনি। গেল, অনেক গালাগালি করলো, ইয়ে করলো, সবাই মিলে গালাগালি করলো। বাসায় ফিরলাম, মানে আমাদের বাসাটা এরকম ছিল যে আমাদের 4তলা বিল্ডিং, 4তলায় মামা থাকে, 3তলায় আমরা, দোতলায় খালা, একতলায় শুধু ভাড়াটিয়া ছিল। বাসায় এসেছি, বাসার সবাই জানে আমার মা মানে আসলেই আমার মানে জন্মের আগেই বোধহয় মানে পেটে থাকা অবস্থায় বোধহয় কোনো পুণ্যি করেছিলাম, যার ফল আমি এই মাকে পেয়েছি। মা বাসার সবাইকে, খালা মামাদের বলেছে যে আমার অ্যাজমার জন্য প্রায় আমাকে হসপিটালে নিয়ে যেতে হতো, নেবুলাইজ করতে হয়, ইনজেকশন দিতে হয়, অক্সিজেন দিতে হয়। মা বাসায় বলেছে ওর খুব অ্যাজমা উঠে গিয়েছিল, তাই ভোরবেলা ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আর আমি হসপিটালে কাউকে জানাইনি, খালা মামা কাউকে না। আর আমি হসপিটালে যাওয়া মানেই আমার সেই বাহিনী, মানে সুমন, ওমর, স্বরূপ, পল্লব ভাই সবাই চলে আসতো হসপিটালে। ওরা সারা রাত ডিউটি দিত আম্মার সাথে। আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর কি হলো আমরা জানবো। আমরা এসএমএস পোলের রেজাল্ট একটু জেনে নিই। প্রিয় শ্রোতা, এসএমএস পোলের রেজাল্ট চলে এসেছে, চলুন দেখা যায় কম্পিউটার কি বলছে। কত পার্সেন্ট মানুষ মনে করে যে মা বাবা যেটা মনে করেন সেটা মনে করার পরেও, সেটা সন্তানকে বলার পরও সন্তান সেটা মানে না, এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে তারা বুঝতে পারে যে মা যেটা বলেছিল, বাবা যেটা বলেছিল সেটাই আসলে ঠিক। কত পার্সেন্ট মানুষ, চলুন জানা যাক। Yes, 95%. No, 4%. No comments, 1%. এসএমএস পোলের রেজাল্ট বলছে 95% মানুষ মনে করছে যে মা বাবা যেটা মনে করেন সেটা সঠিক। এটা জানার পরেও তারা ভুলটা করেন, এবং একটা পর্যায়ে গিয়ে তারা এই ভুলটা বুঝতে পারেন। অনেক ধন্যবাদ। 95% বলছে ইয়েস, 4% বলছে নো, এবং 1% নো কমেন্টস। আমরা ফিরতে চাই তাজিন আহমেদের কাছে। বাসায় গেলাম, তারপর বাসায় গেলাম, খালাম আমাকে আবার ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জেনে ফেললে কি বলে, কি না ইয়ে করে। ঘরে গেলাম, ঘরে যে শোয়ার পর আবার ঘুম, তখন নাকি ওরকম ঘুমই হওয়ার কথা। একটা সপ্তাহ আম্মা জানতেই চায়নি যে কেন এটা করলে। মানে একেবারে জানতে চাই, ফুল রিল্যাক্স মেন্টাল, মানে আমাকে ওই নিয়ে জিজ্ঞাসাও করেনি। এবং একটা সপ্তাহ ধরে আমি অফিসে যাইনি, ওরা কাজ শেষ করে আমার কাছে চলে আসতো, আড্ডা দিতে, আমাকে কোম্পানি দিত। হ্যাঁ, যে যাতে হইচই সেটি সে। আমি উঠাতে গেলে ওরা বলে দূর রাখো, নায়িকা হয়েছো তো, এর জন্য বাসায়ও নায়িকাগিরি করা শুরু করছো তুমি, এগুলো বলে টলে অ্যাভয়েড করতো। একটা সপ্তাহ পর সবাই ধরলো ওরা কি কারণ, কেন কারণ। What was the reason? তখন সেটা ছিল যে একজনকে ভালোবেসেছিলাম, এমনই ধাক্কা খেয়েছিলাম, চরম রকমের ধাক্কা, যেটা সহ্য করতে পারিনি, খেয়ে ফেলেছিলাম। আমি জানতে চাচ্ছি না যে নামটা আসলে না, নামটা আমি বলবো না। আমি প্রথমেই বলেছি যে তাদেরও একটা ভাবমূর্তি আছে, সেজন্যই নামটা বলবো না। হয়তো সে শুনছে, হয়তো বা তার কোনো বন্ধু বান্ধব শুনছে, এর জন্য বলতে চাই না। যাই হোক, ওটার কারণে তো ওরা খুবই ঝাড়ি দিল। ওরা একদম জাস্ট বললো যে সুমন বললো তুমি তো ছোট লোক,
ছোট লোকরা এগুলা করে, তুমি এত ছোট মেন্টালিটির যে এইসবের কারণে তুমি এগুলা করলা। অনেক ঝাড়ি টাড়ি দিল, ছোটরা সব বড় হয়ে গেল। মা খালি বলল যে একটা বারের জন্য কি তোমার মনে হয়নি যে আমার কি হবে, আমার কে থাকবে, কেন আমি তো একমাত্র, মানে আমাকে কিছু বললে আমিও তোমার মানে কিছু একটা সলভ করে দিতে পারতাম, একটা বারের জন্য মনে হয়নি যদি তোমাকে আমি ওয়াশ করাতেই না পারতাম। বুয়া যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠার আগে ঘর ঝাড়ু দিতে না যেত, কাগজগুলো যদি না পেতো, আমি তো তোমার ঘরে যেতাম না, কারণ তুমি তোমার এমনিতেই ঘুম কম। আমি ভাবতাম যে ঘুমাচ্ছে ঘুমাক, দুপুর গড়িয়ে গেলেই তো জিনিসটা আর কিছু করা যেত না, ব্লাডে চলে গেলে। অনেক বললো, হলো, তখন খুব অনুশোচনা হলো, গেল এরকম গেল ওই গেল। বিরতির ঘন্টা বেজে গেছে এবং তাজিন আহমেদ যে কাজটা করলো সেটার পরে সে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল কিনা, ফিরলে কিভাবে পারলো, সবকিছু আজকে উদ্ঘাটিত হবে যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সংবাদের বিরতি, মাত্র 2 মিনিটের বিরতি। বিরতির পরপরই আমরা ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিব, এবং যাহা বলিব সত্য বলিবতে আজকে লাখো শ্রোতার সামনে মুখোমুখি হয়েছে আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আমরা সংবাদের বিরতির পরই ফিরে আসছি। যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের ভুলগুলো তাজিন আহমেদের মতো করেই স্বীকার করতে পারেন, অপরাধগুলো স্বীকার করতে পারেন। কারণ আমরা বিশ্বাস করি জীবনের সমস্ত জায়গাতে যদি সমাজ, রাষ্ট্র, পরিবার, কোন জায়গাতে যদি আপনার ভুলের জন্য কোনো শাস্তি না হয়, তাহলে আপনার মধ্যে উপরওয়ালা যে জিনিসটি দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে বিবেক। বিবেক যদি আপনাকে একবার নক করে তুমি কিন্তু ভুল করেছো, তাহলেই কিন্তু শেষ। এবং বিবেকের যে শাস্তি, সে শাস্তি ভয়াবহ শাস্তি। আমরা বিশ্বাস করি বিবেক আপনাকে প্রতি মুহূর্তে যদি শাস্তি দিয়ে থাকে, সেই বিবেকের তাড়নাবোধ থেকে আপনি আসুন, বসুন আমাদের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, সত্যের আসনে বসে সত্যের আলোকে স্বীকার করে নিন, এবং স্বীকার করে নিন আপনার জীবনের ভুলগুলো কিংবা অপরাধগুলো। চাইলে আপনি আপনার নামও গোপন রাখতে পারেন। তখন আপনার উদ্দেশ্য থাকবে এটাই যে আপনার মতো ভুলগুলো যেন পৃথিবীতে কেউ কখনো না করে। আমরা সংবাদের বিরতির পরই ফিরে আসছি। আপনি যদি আমাদের এখানে আসতে চান তাহলে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে আমাদের ফেসবুকেও আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিবতে। আজকে একজন সেলিব্রিটি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। তিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে প্রকাশ করছেন, এই অর্থে যে তার মতো ভুল আপনাদের করা উচিত নয়, এবং তিনিও সাধারণ মানুষ, তার জীবনেও আপনাদের মতোই ছোটখাটো অনেক ভুল রয়েছে। আমরা সেই ভুলের জায়গাগুলোতে যাওয়ার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন, এসে আপনার জীবনের ভুলগুলো আপনি অকপটে স্বীকার করতে পারেন। আপনি যদি আসতে চান তাহলে আমাদেরকে টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটা হচ্ছে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের কাছে। হ্যাঁ, আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি বলছিলেন যে এই ভুলটা আপনি করেছিলেন, যে মানুষটাকে আপনি সেই সময়তে আপনার জীবনের জন্য সেরা মানুষ ভেবেছিলেন, তাকে না পাওয়ার একটা দুঃখে কিংবা কষ্টে আমরা যাই বলি না কেন, জীবনের চরম ভুল। তারপর কি হলো? ওই সপ্তাহের মধ্যে বিট্রেড হয়েছিলাম আর কি, না পাওয়ার কথা না, সে হয়তো থাকতো, আমি এমন কিছু ব্যাপার জেনে গিয়েছিলাম বা এমন কোনো ধাক্কাটা খেয়েছিলাম যে আমি আর রাখতে চাইনি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এত বড় মানে বিশ্বাস ভঙ্গ হলো। এই বিশ্বাস ভঙ্গ ব্যাপারটা কিন্তু সব ভালোবাসার মধ্যেই কিন্তু অনেক বড় একটা পেইন হয়ে দাঁড়ায়, যে একজন মানুষকে আমি যখন দেখছি ভাবে, চিন্তা করছি ভাবে, এবং সে আমার সামনে নিজেকে প্রেজেন্টও করছে ভাবে, কিন্তু যখন ভেতরের দিকে জেনে গেলাম অপ্রিয় সত্যগুলো, তার অপ্রিয় সত্যগুলো জেনে গেলাম, সেটা রিসিভ করা সত্যি অনেক বেশি কষ্টের, অনেক কষ্টের। আচ্ছা, আপনার জীবনে এটা হলো, কিন্তু পরিবারকে আপনি সামাল দিলেন কিভাবে? পরিবারকে যেটা হচ্ছে, আমি তখন আগে যেটা হলো যে হ্যাঁ, নিজের মধ্যে বেশ অপরাধ বোধ বেশ কিছুদিন কাজ করলো। হ্যাঁ না, ঠিক এরকমই। যখনই অফিসে যেতাম সব আমার বাহিনী পিচ্ছিরা, পিচ্ছি হলে ওই সময় তো ওরা প্রত্যেকে গার্জিয়ান হয়ে গেল আর কি, তখন ওদের কাছ থেকে নানা রকম ঝাড়িয়ে, যাই হোক, মোটামুটি বিপদের সময় বন্ধুরা অনেক ভালো সাপোর্ট দিয়েছে। ওরা আমার লাইফের বিশাল একটা অংশ জুড়ে আছে। ওরা একটা সময় ছিল, এখনো মানে যদি আমি একটু ডাক দেই সব দৌড়ে চলে আসবে, আমি জানি, কারণ ওদের জায়গাটা হয়তো প্রতিদিন আমাদের যোগাযোগ হচ্ছে না, কারণ এক একজন এক এক দিকে, ওরা প্রায় গেট টুগেদার হয় ওদের মধ্যে, কিন্তু আমি হয়তো আমার শুটিং এর কারণে বা অন্য ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। কিন্তু তার মানে ওদের মনের কোনো একটা জায়গা থেকে আমি এখনো একটু খানির জন্য সরে যাইনি, যেটা বিশেষ দিনগুলো আসলে তো বুঝাই যায়, আমার বার্থডে বা ঈদের সময় বা আমার ম্যারেজ ডে, এগুলো তো বোঝা যায়। তো যাই হোক, বা ওরাও মাঝে মাঝে অনেক সময় দেখা গেল যে আমার খুব খারাপ সময় যাচ্ছে বা মন খারাপ, যে ওদের মধ্যে যে কোনো একজনের মেসেজ বা ফোন পাবোই, কিভাবে যেন অটোমেটিকলি সেটা পাওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে যখন মাস্টার্সের রেজাল্ট হলো, খুব
ভালো প্রিপারেশন নিয়ে যে পরীক্ষা দিয়েছি তা নয়, প্রিপারেশন মোটামুটি ছিল, কিন্তু যেই রেজাল্টটা করেছি এইটা হবারই কথা না। খুবই স্কুল কলেজের বাচ্চাদের মতো ওই রেজাল্ট নিয়ে মাস্টার্স পড়া একটা বলা যায় অর্ধেক বুড়া হয়ে যাচ্ছি সেই বয়সী, তখনও এমন খারাপ লাগলো এবং কেন যেন নিতে পারলাম না। আমার মনে হলো কি যে আমি ফেল করেছি এরকম লাগছিল। ফেল করিনি, মনে হচ্ছে ফেল করেছি মাস্টার্স পরীক্ষার রেজাল্টের পর। তখন আবার ঘুমের ওষুধ না, ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলি। সরি, এই শোতে আমি হাসতে পারবো না। ওকে, লেটস বি, এটাই দিয়ে স্পেশাল শো, এবং এটাতে হাসলে কোনো সমস্যা নেই। ওকে, পরে আমার নিজের কাছে হাসি এসছে, আমি কি তাহলে ইঁদুর, যে ইঁদুর মারার ওষুধ খেলাম। যাই হোক, ইঁদুর মারার ওষুধ যখন খেয়ে ফেলেছি, যেটা হয়েছে ঘুমের ওষুধ খেয়ে তো সাথে সাথে রিয়াকশনটা হয় না, বা অ্যাকশনটাও কাজ শুরু হয় না, ঘুমিয়ে পড়লাম। পরে হয়তো মুখ দিয়ে ফেনা পড়বে, যেটা দেখি আর কি বা জানি। ওটা খেয়ে যেটা হয়েছিল, ঠিক 15-20 মিনিট পরে জঘন্য ভাবে বমি হওয়া শুরু করলো। বাজে তো, বিচ্ছিরি টেস্ট তো। এবং যেটা হলো যে মানে বারে বারে যাচ্ছি, বমির আওয়াজ হচ্ছে বাথরুমে, কি ব্যাপার, কি হলো আম্মা বুঝতে পারছে না। তো তারপরে তো আম্মা, তখন হচ্ছে গিয়ে আমার প্রথম যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে সম্পর্ক চলছে। আম্মা তখন বলে গেছে আবার কি ওর সাথে কিছু হলো, সাথে সাথে আম্মা ওকে ফোন করলো। আম্মা এসে দেখছে বমি দেখে মনে করেছে কি যে, আম্মা বলে কি তুমি আবার ঘুমের ওষুধ খেয়েছো? আম্মা ধরে নিয়েছে ঘুমের ওষুধ খেয়েছি। আমি যতই হাত দিয়ে আমি কথাও বলতে পারছি না, মানে এত বাজে ভাবে বমি হচ্ছে। আমি হাত দিয়ে খালি না করলাম ইশারা দিয়ে যে ঘুমের ওষুধ খাইনি, তোমার অমুকের সাথে কিছু হয়েছে, ও কিছু বলেছে, ঝগড়া হয়েছে। আমি তখন না বলতে পারছি না, আবার বমি করে ফেলছে। তা আম্মা ধরে নিয়েছে ওর সাথেই হয়তো কিছু হয়েছে, ওকে ফোন দিয়েছে, বাবা কি হয়েছে তোমাদের মধ্যে বলো আমাকে, এরকম হচ্ছে কেন ও করছে। ও তো আকাশে বললো না কিছুই তো হয় নাই, আমি তো কাজের মধ্যে আছি, ওর সাথে তো ভালো মতো কথা হলো। তো ওর মন খারাপ রেজাল্ট নিয়ে। আচ্ছা রাখেন, আমি আসছি। আসলো কি হলো, তারপরে তখন কি খেয়েছো আগে সেটা বলো, কি কারণে সেটা বাদ দাও, কি খেয়েছো। আমি তো মানে কথাও বলতে পারছি না, আমি না মানে রক টক দাঁড়িয়ে গিয়েছে মুখের টুকের হাতের, মানে এতবার বমি হয়েছে এবং এতই খারাপ লাগছে। আমি প্যাকেট দেখালাম, খালি প্যাকেট দেখানোর পর তখন আমার আপনি আপনি কালেকশন করেছিলেন কোথা থেকে? এটা বাসাই ছিল, পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, বাসাতে ছিল। তো দেখানোর পর ওই আম্মা ওই অবস্থায়, মানে এর আগে তো বহুবার, মানে 60টা ঘুমের ওষুধ খেয়েছি একবারই, আর এর মধ্যে অনেকবার অ্যাটেম্প নিয়েছি, হয়তো 15টা খেয়ে ফেলেছি, 20টা খেয়ে ফেলেছি, 10টা খেয়ে ফেলেছি। মানে আমাকে ওয়াশ করা হয়েছে টোটাল আমার এই লাইফে 6 থেকে 7 বার। ও মাই গড, 6 থেকে 7 বার। সেখানে এবং লাস্টে যেবার নিয়ে যাওয়া হয়েছিল ডক্টরের কাছে, ডক্টর বলছে আমি করাবো না, থাকুক এরকম, থাকুক, ওর মরে যাওয়া উচিত, একদম এভাবে বলেছে, মরে যাওয়া উচিত। আম্মা কান্নাকাটি, সবাই রিকোয়েস্ট করে, একই ডাক্তার মোটামুটি করাতে সব একই জায়গায়। আমার অনুষ্ঠানটা কিন্তু সিরিয়াস অনুষ্ঠান, এবং এই মৃত্যু নিয়ে ফান করার কোনো সুযোগ আমাদের নেই। আমি আসলে আসল জায়গায় যাবো পরে, আমি আসল জায়গায় যাওয়ার আগে একটু একটা জিনিস বলতে চাই। এই শরীরের মধ্যে যে সিস্টেমটা আছে ইমিউনি সিস্টেম, মানে ইমিউনি সিস্টেমটা হচ্ছে এরকম, দেখবেন যে আমাদের যে টিকাগুলো দেয় না, সেই টিকাগুলো কিন্তু এক ধরনের ভাইরাস মিন আপনাকে যদি হেপাটাইটিস বি, আমি যতদূর জানি, আমি আসলে মেডিকেল স্টুডেন্ট না, আমি এরকম শুনেছি যে আপনাকে যদি হেপাটাইটিস বির যদি টিকা দেওয়া হয়, তাহলে হেপাটাইটিস বি যে কারণে হবে, সেই ভাইরাসগুলো বা সেই উপসর্গগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ জীবাণু শরীরে ঢুকে দেওয়া হয়, যেটা আসলে আলটিমেটলি যেটা হয় যে কন্ট্রোল করে ফেলে, ইমিউনি সিস্টেম সেটাকে দখল করে ফেলে। তো আমাদের হেপাটাইটিস বি তে আমরা যখন আক্রান্ত হব বা অন্য কোনো রোগের দ্বারা আমরা যখন আক্রান্ত হব, তখন সাধারণভাবে আমাদের চারপাশে যে পরিমাণ ঢোকে ওই জীবাণুগুলো শরীরের মধ্যে, তারও বেশি যদি আমার শরীরে আগে থেকেই ঢুকে থাকে এবং ইমিউনি সিস্টেমটা যদি শক্ত হয়ে থাকে এরকম করে, তাহলে আমাকে ওই রোগ আর কখনো স্পর্শ করতে পারবে না। তো আমি এটা বলছিলাম এই কারণে, 6বার যখন একজন মানুষকে ওয়াশ করানো হয়, তখন তাকে বুলেট দিয়ে মারা যাবে এটার একটা সন্দেহ আমাদের মধ্যে থেকে যায়। সেখানে ইঁদুর মারা ওষুধ যে কাজ করবে না, এবং তাও আবার পুরনো। ওকে, লেট ইট বি। আমার মনে হয় সামনের দিকে যাওয়া উচিত। আচ্ছা, ওই অবস্থায় মা ওই প্রথম মানে সে ঠাস করে একটা থাপ্পড় মারলো আমাকে। আমার মা কখনোই আমাকে মারেনি। ছোটবেলায় শুনেছি মা নাকি খুব রেগে জেগে যে আমাকে মারতে আসলেই মানে মাই হেসে দিত, আর নানিরা এটা বললো এর জন্যই তো তোর মেয়ে বকে যাচ্ছে, তোর মেয়ে মানুষ হবে না, কখনো মেয়েকে শাসন করতে পারিস না, সবসময় মেয়ের সাথে বন্ধু। আগেকার মানুষ যেটা, মেয়ের আবার বন্ধুত্ব সম্পর্ক কি, মানে এরকম। তো ওই মা প্রথম আমাকে ঠাস করে থাপ্পড় দিয়েছে, এবং ওর মধ্যে হচ্ছে তুমি আমাকে মারলা, আমি মরে যাচ্ছি, তুমি আমাকে মারলা। তুমি আম্মা বলে তোর মরে যাওয়া উচিত, মানে ফাইজলামি পেয়ে গেছো তুমি, অনেক বকাটা দিল। যাই হোক, তখন ওই আমার আগে যে ছিল সে সহই আম্মা আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওয়াশ করানো হয়েছিল। বমি করে অর্ধেক পড়ে গিয়েছে, যার জন্য ওয়াশের সমস্যা হয়নি, কিন্তু বমি করাতে যেটা হয়েছিল গলায় এত ব্যথা হয়ে গিয়েছিল, যখন ওই যে ওই অবস্থায় আবার ডাক্তার বকাও দিচ্ছে, আমি ব্যথাও পাচ্ছি, গেল এরকম আর কি ব্যাপারগুলো ঘটেছে। আর লাস্টলি আমি যেটা করেছিলাম সেটাও ঘুমের ওষুধ ছিল, সেটা করেছিলাম কখন আমি বলি, সেটা বলতে গেলে আর একটা ঘটনা বলতে হবে। জি প্লিজ।
হয়তো কোনো রিজনে, কোনো ইমোশনাল শেয়ারিংসে, মানে কথা শেয়ারিংসে কখনো মনে হচ্ছে যে হ্যাঁ সারাদিন শেষে ওর সাথে কথা না বললে ভাল লাগতো না, ওকে মিস করছি এরকম মনে হতো, বা ওর এরকম হতো। তারপরে একটা সময় ও একটা নাটকের টিম নিয়ে ব্যাংকক থেকে কাজ করে ফিরলাম, ওর জন্য অনেক গিফট কিনে নিয়ে এসেছি, ওর কাজে লাগে এরকম জিনিস। তো ও গিফটগুলো যেদিন দিতে গেছি, ওদের বাসাতেই গেছি, ও সেদিন আমাকে বলছে যে এরকম তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি থেকো, একটু ওয়েট করো আমার জন্য। আমি তখন বললাম যে ওয়েট করবো, থেকো। ততদিনই ওর প্রতি না আমার ওই যে মানে একটা ওর সাথে সাথে থাকা, ওর অ্যাটাচমেন্টে থাকা, মানে ফোনে হোক, SMS এ হোক, কথা বলে হোক, যেভাবে হোক, সেটা একটা তৈরি হয়ে গেছে, একটা আগ্রহ, মানে আমার অজান্তেই ওর প্রতি একটা সফট কর্নার আমার তৈরি হয়ে গেছে, মানে বন্ধুত্বের বাইরে। এটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম, কারণ এটা উচিত হবে না। হ্যাঁ, যেহেতু একটা রিলেশন আছে সেখানে আমার কিছু করা উচিত হবে না। ওর বাসায় গেছে গিফট দিতে, ও তখন আমাকে বলছে যে এরকম তুমি থেকো, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, ধৈর্য ধরো। আমি বন্ধু হয়েছে কি করতে ছেড়ে চলে যাওয়ার জন্য? আমি তো তোমার গার্লফ্রেন্ড না ছেড়ে চলে যাবো। বলছে যদি ওভাবেই তোমাকে অপেক্ষা করতে বলি, তা আমি একটু চুপ হয়ে গেছি, কারণ ভিতরে ভিতরে আমি একটু পছন্দ করে ফেলেছি অলরেডি তাকে। তখন আমি সেটা কি করে সম্ভব, এটা তো খুব খারাপ হবে, আমি যে সম্পর্কটা এতদিন যাচ্ছি ইনডিরেক্টলি। হ্যাঁ, দেন তারপর বলে যে আর কিছু আমরা না চিন্তা করি এটা নিয়ে, হ্যাঁ আমরা ভবিষ্যতে আর কিছু না চিন্তা করি। আমি খালি বললাম তুমি থেকো, তুমি আমাকে ছেড়ে একটু ধৈর্য ধরো। আমার ধৈর্যের তো কিছু না, আমি তো আছি, সে বন্ধু হিসাবে থাকি আর যে হিসাবেই থাকি। আমিও তখন ইনডিরেক্টলি একটা হ্যাঁ সূচক একটা বলে ফেললাম, কিন্তু ওকে এই যে বোকামিগুলো, এই ভুলগুলো, আমি এর জন্যই ডিটেলটা বলছি যে আমিও কিন্তু বললাম যে ঠিক আছে বন্ধু হিসাবে থাকি আর যে হিসাবে থাকি আমি আছি। আমি আমার ইমোশনটা যদি ভিতরে রেখে সেদিনকে বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিতাম যে না ওই দিকে নাই পা বাড়াতাম, তাহলে আমার ভিতরে অনেক কিছু তৈরি হতো না। আমি আস্তে আস্তে কিন্তু ভালোভাবে ডুবে যেতে থাকলাম তার সাথে, মেন্টালি তার সাথে ভালোভাবে ডুবে থাকলাম। তো তখন যেটা হচ্ছে ও আবার ওর ওই ব্যাপারটার কারণে অনেক ডিস্টার্ব হয়ে গেল। এদিকে আমি আম্মার কাছে ব্যাপারটা মনে হলো যে আম্মা বুঝতে পারছিল। আম্মা বলে, আম্মাই একদিন আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলো যে তোমার কি ওর প্রতি কোনো ভালো লাগা তৈরি হয়েছে বা কোনো কিছু চলছে তোমাদের? বললাম যে কেন? বলে যে না ও তো তোমার ভালো বন্ধু, সেটা আমি জানি, আম্মাও খুব ওকে পছন্দ করতো, তো ভালো বন্ধু তো আমি জানি, তো সেরকম কিছু কি তৈরি হয়েছে? আমি কিছু বললাম না, যে জাস্ট বললাম হ্যাঁ। তো আম্মা বলে যে কাজটা মনে হয় না ঠিক হবে। হ্যাঁ, কারণ মা বললো কাজটা মনে হয় না ঠিক হবে, বন্ধুই থাকো সেটা বরঞ্চ ভালো। আমার আবার তখন খুব রাগ লাগলো, কেন? কারণ আমি বললাম কি আম্মাকে সেই খুব আগেকার যুগের মানুষটা এরকম কথা বলছে, কারণ সেই অন্য ধর্মের, আমাদের মুসলমান ধর্মের না। আমি আম্মাকে ওই জায়গা থেকে বলছে, আমার খুব রাগ লাগলো, গায়েও লাগলো। আম্মা তুমি এত ছোট মনের, তুমি এই কারণে নিশ্চয় না করছো? তো আম্মা হাসলো, হেসে খালি বললো যে এখন বুঝবে না, পরে বুঝবে কেন না করলাম। ভুল করো না, দ্বিতীয়বার আর ভুল করো না। প্রথমবার ভুলটাই তুমি অনেকদিন সাফার করছো, দ্বিতীয়বার আর ভুল করো না। তখন বন্ধু থাকো, অনেকদিন থাকতে পারবে। তো কারণ ওদের বাসা অনেক গোড়া। হ্যাঁ, আম্মা বললো যে তুমি বন্ধু আছো বলে তোমাকে এখন একভাবে দেখছি, যখন তুমি জীবনে চলে যাবে তখন নাও হতে পারে। ওকে প্রিয় শ্রোতা, আমরা আরেকটা SMS পোলের মুখোমুখি হতে চাই। যেই ব্যাপারটা আমরা দেখলাম তাজিনা আহমেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা বন্ধু যে এক ধরনের মেন্টাল ডিপেন্ডেন্স তাজিন আহমেদের উপরে রেখেছে, এবং তাজিন আহমেদ ওই সময়টাতে ফ্রি একজন মানুষ, যার লাইফে কোনো ধরনের কোনো অ্যাফেয়ার নেই এক্সেপ্ট দিস কাইন্ড অফ রিলেশনশিপ। সে এক করে কিনা, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনার কাছে সে ফ্রেন্ড ছিল, ইট ওয়াজ ভেরি মাচ লিবারেল ইন এ সেন্স যে ঠিক আছে হি ক্যান ফ্লাই, তার নিজের মতো করে সে চাইলে আরেকটা মেয়ের সাথে মিশতে পারবে, সে চাইলে আর 5 জন মেয়ের সাথে আড্ডা দিতে পারবে, তার পার্সোনাল লাইফ নিয়ে অত বেশি সমস্যা নেই। আপনি শুধুমাত্র একটা মেন্টাল হেল্পের জায়গা থেকে আপনি তাকে অবারিত হেল্প করে যাচ্ছেন। যখন পার্সোনাল লাইফে আসলো তখন হিসাব নিকাশ শুরু হলো, সে তার আপনার বয়ফ্রেন্ড, তাকে এভাবে দেখছেন ওভাবে দেখছেন, এটাতে দেখতে ভালো লাগছে না, ওটা করো। এই যে একটা এরিয়ার মধ্যে নিয়ে আসা আপন মনে, এটা তাকে কিনা, এটা গ্রো করে কিনা, বা এটা এক ধরনের সমস্যা তৈরি করে? কারণ কি আমি দেখেছি যেটা, যে আমি যখন যাকে ভালোবেসেছি, মানে সে আমার ফার্স্ট হাজবেন্ড এবং এখন যে হাজবেন্ড সে, এবং এই যে মাঝখানে যে মানুষটা ছিল তাকে, তো যেটা হয় যে আমি যাকে ভালোবাসি, এটা নাকি আমার বাবারও ছিল এই অভ্যাসটা, মানে একটু বাড়াবাড়ি রকমের টেক কেয়ার করি, কিন্তু এই জায়গাটায় আমার কোনো ধরনের নেগেটিভ সেন্স কাজ করে না। হয়তো বাইরে গেল আমার এখন যে হাজবেন্ড, হয়তো বাইরে গেছে কাজ করতে, ফিরছে না, আমার কিন্তু টেনশন লাগতে থাকে, পৌঁছে ফোন দিল না, টেনশন লাগতে থাকে ঠিকমতো পৌঁছেছে কিনা। হ্যাঁ, তো এখন একটা ছেলের মেন্টালিটি একটা, তো ভালোবেসেই করছি যা করছি, আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওকে বলবো না খাওয়ার সময় খাওয়া, বা এই যে ব্যাপারগুলো বলতাম সেগুলো করবো না, দেখে ও যোগাযোগ করলে করবো, কিন্তু আমি তো থাকতে পারি না, আমার তো খারাপ লাগে। এখন মানে যতই নিজেকে কন্ট্রোল করতে যাচ্ছি পারছি না। তো নানাভাবে যাই হোক এরকম চলছে ওরকম চলছে। তো 2-1 যারা জানতো এই ব্যাপারটা, আমাদের মাঝেরই পরিচিত কিছু কমন মানুষ ছিল, তো তাদের কাছে শেয়ার করতাম, তারা বলতে গেলে দেখা যেত তারাও খারাপ হয়ে যাচ্ছে তার কাছে, মানে এরকম একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেছে, এই পক্ষ কিছু মানুষ হয়ে তৈরি হয়ে গেছে। তো একটা আমি আমার চরম লেভেলে না তখন অশান্তি তৈরি হয়ে গেছে।
গেল, কারণ Okay. আমি আর নিতে পারছিলাম না হঠাৎ করে। ওই যে আমি বললাম না যে আমার রাগগুলো তখন খুব বেশি বাজে রকম কাজ করতো, মানে রাগ হচ্ছে এমন একটা বিষয়, সেটার আবার আউটবাস্টও বাসায় করতে পারছি না, কি করব না করব। আমি জেদের চুটে দেখা যাচ্ছে এসএমএস এর পর এসএমএস দিয়ে যাচ্ছি, হয়তো অনেকগুলো এসএমএস দিয়ে ফেলেছি, যেটা আসলে পেইনের ব্যাপার। কিন্তু আমি তখন কিন্তু আমার কন্ট্রোলে নাই, অনেকগুলো ফোন করে ফেলছি ওকে পাওয়ার জন্য। হয়তো ও কাজের ওই জায়গায় অন্য যারা আছে তাদেরকে ফোন করছি, যেগুলো খুবই বাজে কাজ, এগুলো করা উচিত না কারণ, একেবারেই করা উচিত না। এই জন্য ঘটনাটা বলছি, এগুলো করা উচিত না। সবসময় কাউকে ভালোবাসলে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আসলে কতটুকু আমাদের সম্পর্কটা গাঢ় বা কতটুকু ভিতটা কতটুকু শক্ত, যদি সে একই জায়গায় থাকে। তো এই যে এই ব্যাপারগুলো আমি ভুল করেছি, তারপরে আমি বাড়াবাড়ি করছি, হস্তে আমি নিতে পারছি কেন এরকম করবে, কেমন করবে। হঠাৎ করে একদিন কি হলো সেটা আমরা জানবো, একটু এসএমএস পোলের রেজাল্ট আমরা জেনে নিই। প্রিয় শ্রোতা, এসএমএস পোলের রেজাল্ট আমাদের কাছে চলে এসছে। যেটা আমরা বলেছিলাম যে ফ্রেন্ড যখন কোন একটা সিচুয়েশনে বয়ফ্রেন্ডের দিকে চলে যায় কিংবা গার্লফ্রেন্ডের দিকে চলে যায়, সেই সব রিলেশন ক্ষেত্রে ডিফিকাল্টি অনেক বেশি ফেস করতে হয়, কারণ ফ্রেন্ডে যত বেশি লিবারেল থাকা হয়, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ক্ষেত্রে আসলে সেটা অনেক বেশি কনজারভেটিভ হয়ে যায়, এবং সেই কনজারভেটিভটা মেনে নেওয়াটা দুজনের জন্যই অনেক বেশি টাফ হয়ে যায় এবং একটা ডিজাস্টার চলে আসে। আপনারা কত শতাংশ মানুষ এটাকে বিশ্বাস করেছেন এবং করেননি, চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে একটু জেনে নিই। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এসএমএস পোল নিয়ে কাজ করেছে, সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা এখন জানবো কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেছে, কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেনি। Yes, 75%. No, 20%. No comments, 5%. ওকে, আমরা দেখলাম যে 75% বলছে ইয়েস, 20 বলছে নো এবং 5% বলছে নো কমেন্টস। ওকে, আমরা ফিরতে চাই হঠাৎ একদিন সেখান থেকে। আমি শুটিং করছি তখন, আমারই মিডিয়ার একজন বড় ভাই, তার নামটা বলি আগুন ভাই, ওনাকে আমি ভাইজান বলি, কারণ আমরা এক স্কুলে উদান স্কুলে পড়তাম। তো হ্যাঁ, ওনাকে আমি সবসময় ভাইজান বলি। তো ফোন করছে, আমি বললাম হ্যাঁ ভাইজান বলেন। উনিও ব্যাপারটা জানতো, তো বলছে ভাইজান বলেন। তো বলে তুই কই? আমি বললাম যে আমি শুটিং শেষ। বললাম যে এই তো আর 2টা সিকোয়েন্স আছে, তারপর শেষ হবে। আচ্ছা শেষ কর, তারপর আমি ফোন করছি। মানে উনি চিন্তা করছে যে আমি যে খবরটা দেবো তাতে যদি ওর কাজটা নষ্ট হয়। আমি বলছি যে আগুন ভাই, আপনি মনে ভুলে গেছেন, আমার কোনো পার্সোনাল প্রবলেম কখনো আমার কাজকে হ্যাম্পার করে না। আমি আমার যেদিন ডিভোর্স হয় আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে, ডিভোর্সের সিগনেচার দিয়েছি বিকেল বেলা, এবং ওই দিনই রাতের বেলা তখন চ্যানেল আইতে আস্তে আস্তে নামে একটা লাইভ মঞ্চ নাটকের মতো শো হতো, যেটা সাচু ভাই তার এক্স ওয়াইফ কনা ভাবি দুজন মিলে ডিরেকশন দিত। আমি ওই শোটা আমি লাইভ নাটকের শো করতে গেছি, আমার কোনো সমস্যা হয়নি, একবারও কেউ বুঝতেই পারেনি। তো এরকম ব্যাপার। তো আপনি বলেন কি কাহিনী, কার কি ব্যাপার? একটু আজ করতে পারছিলাম, কারণ কিছু কিছু ব্যাপার শুনছিলাম, মানে এই ঘটনাটা যে ঘটবে এটা বুঝতে পারছিলাম কিছু কিছু ব্যাপার আগেই। মানে আমি তখন আবার একটু অফ হয়ে এসেছি আস্তে আস্তে, ওই যে অতিরিক্ত ক্রেজিনেসটা থেকে অফ হয়ে এসেছি, কিছুটা অফ হয়ে এসেছি, পুরো না হলেও কিছু অফ হয়ে এসেছি। মানে ওর সাথে যোগাযোগটা হয়তো কমে গেছে, কিন্তু চারদিক থেকে ওর খোঁজ খবর নিতাম আমি। তো আগুন ভাই বললো যে এরকম তুই মেকআপ রুমে এখন না ফ্লোরে? আমি মেকআপ রুমে। বলে ফোনটা নিয়ে একটু বাইরে এলে। তুই কি জানিস ওর আজকে গায়ে হলুদ? আমি যার সাথে শুনছিলাম তার সাথেই? বলে হ্যাঁ, মানে ওর যে গার্লফ্রেন্ড ছিল তার সাথেও না, অন্য একজনের সাথে আজকে ওর গায়ে হলুদ। আমি বললাম শিওর আপনি জানেন? বলে আমি কি খামোখা ফাইজলামি করতেছি? আমি ফাইজলামি করিনি। আমি কেন বলবো, কারণ আমি তোর ব্যাপারটা জানি, আমার শুনেই মনে হচ্ছে তোর সাথে কথা বলা দরকার। হ্যাঁ, আমি তোকে খবরটা দেই অন্য স্পটে কারো কাছ থেকে জানার আগে। স্পটে কে জানবে? মোটামুটি তো অনেকে জানে বিষয়টা, তো সেই জন্য তো তুই কাজটা কর, কাজ শেষ করে আবার ফোন দিস। হ্যাঁ, গেল, হজম করলাম। আমি সাথে সাথে আমাদের মাঝখানে একজন আপা ছিলেন, ওনাকে ফোন করলাম। উনি ফোনের মধ্যে একটু কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন যে হ্যাঁ রে তাজিন, আসলেই তাই, পারলাম না কিছু করতে। আমি না, কারোর দ্বারা কিছু করে তো করবো, হ্যাঁ তুমি চেষ্টা করেছো এর জন্য ঠিক আছে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমাকে বলতো একবার। মানে আমার কথা হচ্ছে যে ওর সাথে তো আমার বন্ধুত্বটাও তো ছিল, শুধু যে ওর যে গার্লফ্রেন্ড ছিল তার মতো শুধু প্রেম ভালোবাসার সম্পর্ক তা না, আমি তো ওর ভালো বন্ধু ছিলাম। ওর জিনিসটা এত মানে তিক্ততার পর্যায়ে নিয়ে যে এই জিনিসটা করলো না, আমাকে বলতো যে আমি বলেছিলাম, ইমোশন শো করে ফেলেছিলাম, আসলে আমাদের মধ্যে হবার না, আমি তোকে বলেছিলাম বন্ধু হিসেবে থাকি, যে হিসেবে থাকি থাকবো। তো বলতো, নিতে পারিনি কোনো মতে কাজটা
শেষ করলাম, শেষ করে বাসায় যে দরজাকে হাউ হাউ করে কাঁদলাম। আম্মা দুবার নক করলো, তারপরে আর ডাকলো না, খেতেও গেলাম না ওদিন। আম্মার কিছু জিজ্ঞাসাও করেনি, যা বোঝার সে বুঝে নিয়েছে। এখন পর্যন্ত ওই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করেনি, শুধু জাস্ট পরে যখন নিউজটা জানতে পেরেছে পেপারের মাধ্যমে তখন এসছে, তখন সে বুঝেছে যে কি কারণে ওদিন কেঁদেছিলাম। আমি একদিন হলুদ শুনলাম, তারপর আরেকদিন বিয়ে শুনলাম, তারপর নিয়ে আসলো, তারপরে এরকম আরো শুনতে থাকলাম অনেক কিছুই। হজম করলাম, করলাম, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চেষ্টা করলাম, ভুলে যেতে চেষ্টা করলাম। এই মোমেন্টে আপনি কি জানলেন যে তার আগের যে গার্লফ্রেন্ড ছিল সে আপনার সাথে যোগাযোগ করেছিল কিনা? তার সাথে অনেক পরে আমার যোগাযোগ হয়েছে এবং অদ্ভুত ভাবে যোগাযোগ হয়েছে, এবং সে আমার এখন অনেক কাছের একজন মানুষ এবং আমাকে অনেক পছন্দ করে। সে দেশের বাইরে থাকে, আমাকে অসম্ভব আদর করে। সে আমার চাইতে ছোট, কিন্তু আমাকে কেন যেন খুব আদর করে এখন। তারপরে যেটা হয়েছে যে গেল, সবই গেল, আস্তে আস্তে গেল। এই সম্পর্ক যাওয়ারও 1 বছরের মাথায় আর একজনের সাথে আমার পরিচয় হলো, যে আমার এখন হাজবেন্ড। সে আমরা একই স্কুলে পড়তাম, উদয়ন স্কুলে, আমরা ব্যাচমেটও ছিলাম। ওই অবস্থায় হয়তো ওকে আর একটা সেকশনের ছেলে হিসেবেই দেখতাম, কখনো ভাবিও নাই এই মানুষই আমার ঘরে আসবে। তো ও আবার ওরও খুব ভালো বন্ধু, মানে যেই বন্ধুটার কথা মাঝখানে বললাম। তো ও আমার সাথে অনেক ও যোগাযোগ করেছে এই যে কি অবস্থা ওর দেখি তো, হ্যাঁ। এবং ওরও অ্যাজমা আছে, ও শুনেছিল আমি কোন একটা অ্যাজমার ওষুধ ইন্ডিয়া থেকে এনে খাচ্ছি, যেটাতে আমার অনেক উপকার হচ্ছে। ও খুব ভোগে, তো এইটার কারণ দেখেও ফোনটা করেছে। পরে আমি বললাম যে তোমার এটা আসলে ছুতা ছিল না, আমি পরে বলেছি। বলে হ্যাঁ কিছুটা ছিল, কিন্তু এতদিন পরে কথা বলবো, কি বলে কথা বলবো, এর জন্য এটা নিয়ে, তারপর তোমার অবস্থাটাও জানার জন্য, যেহেতু তার এই কাহিনীটা হয়ে গেল, তুমি কি আছো, কি অবস্থা। আমি বললাম যে না, আমি ঠিকঠাক, একদম ঠিকঠাক। তখন আবার আমি হচ্ছে গিয়ে রেডিও ফ্রিক, মানে হ্যাঁ, উঠতে বসতে শুতে খেতে সারাক্ষণই আমার কানে হেডফোন থাকে, না তো লাউড স্পিকার থাকে মোবাইলে। হ্যাঁ, এবং রেডিওতে আমার অনেকগুলো কাছের ছোট ভাই ছোট বোন আছে, যাদেরকে আমি একদম বিরক্ত করে ফেলতাম SMS দিয়ে, গান বাজানো নিয়ে। আমি একদম মানে সারাক্ষণই এটার সাথে থাকতাম। তো ওটা নিয়ে বললাম যে না, আমি এখন একটা অন্য জগৎ নিয়ে আছি, আমার অন্য একটা ভালো লাগা জগৎ নিয়ে আছি, যেগুলোর কারণে আমার ওই স্যাডব্যাগসটা আমাকে এখন আর কোন রকমের হ্যাম্পার করছে না। কারণ কি, আমি এমন একটা ব্যাপার নিয়ে থাকতাম তখন, কাজ এবং গান যে মানুষকে, মানে আমাকে সবাই বলতো, আমাকে নুমাপা বিশেষ করে বলতো, যে মানে ফাহমিদা নবী, উনি আমাকে সবসময় বলতো তুই তো গান শুনিস না, তুই গান খাস। হ্যাঁ, তুই তো গান খাস, এত এভাবে কেউ গান শুনতে পারে? আমরা গানের মানুষ হয়েও মনে হয় এভাবে শুনি না। তো সারাক্ষণই এরকম উনি বলতো। তো ওই গান এমন একটা জিনিস যেটা দিয়ে মানে সবকিছু জয় করা যায়, সবকিছু ভুলে থাকা যায় যদি গানকে ভালোবেসে থাকা যায়, গানকে নিয়ে থাকা যায়, সেটা শুনে হোক, গেয়ে হোক, মানে যে করেই হোক। মানে বিশেষ করে মনে হয় শুনে মনে হয় অনেক কিছু করা যায়, কারণ গাইতে গেলে তো ভালো গাওয়ার একটা ব্যাপার আসে, আবার লিখতে গেলে ভালো লেখার ব্যাপার আসে, কম্পোজ করতে গেলে ভালো ব্যাপার আসে। কিন্তু শোনার ক্ষেত্রে খালি কানটা পরিষ্কার থাকলেই হয়, মনটা পরিষ্কার থাকলেই হয়, সেটা দিয়ে শোনা যায়। তো ওই গান, আমি বললাম যে আমার হাজবেন্ড যে এখন রুমি রহমান, তাকেই বলছিলাম যে আমি এখন অনেক ভালো আছি এবং অন্যরকম একটা জগতে আছি, এবং মনে হচ্ছে কি আমার 20 বছর আর কমে গিয়েছে বয়স। মানে এমন ভাবে থাকি সারাক্ষণ। এবং আমি খুব লাকি যে আমার রেডিওতে যে ভাই বোনগুলো আছে, ওরাও আমার সব অন্যায় আবদারগুলো এত সুন্দরভাবে মানে, আমি মানে মনে হচ্ছে যে রেডিওতে না থেকেও প্রত্যেকটা স্টেশনেই আমি আছি, এরকম একটা ব্যাপার। তবে ওকেও নিয়ে আমি একটা স্টেশনে গেলাম ঘুরতে, ও দেখে বললো যে আসলেই তো তুমি তো মানে মনে হচ্ছে যে এখানেরই অফিসেরই কেউ। এরকম মাঝরাতে গেলাম, ওখানে মাঝরাতে একটা শো হচ্ছে, আমি খাওয়া টাওয়া কিনে নিয়ে ওদের জন্য গেলাম। তো এরকম আস্তে আস্তে ওর সাথে সখ্যতা হলো, ওর সাথে সম্পর্ক হয় 3 মাসের মাথায় ডিরেক্টলি আমাকে বিয়ে প্রপোজ করলো। আমি তখন বললাম ওকে ফাইন, যদি বিয়ে করতে হয় এখন হচ্ছে ডিরেক্ট আম্মা, আমি আর কিছু জানি না, এবার আম্মার হাতে ছেড়ে দিলাম। আম্মাকে বলতে হবে, মানে যে না সেটা আছে। আম্মা আবার ওকে খুব ভালোবেসে ফেলেছিল, মানে খুব পছন্দ করে ফেলেছিল, ওর মধ্যে কিছু সুইট সুইট ব্যাপার আছে। হ্যাঁ, তো তখন পছন্দ করে ফেলেছে আম্মা। তো আমাকে বললো যে না তুমি আগে কি বিয়ে করতে চাও, তুমি তো বলছিলে যে বিয়ে করতেই চাও না। আমি যে চাই। তখন বললো যে না তুমি যদি এই দেশে থাকো তাহলে তোমাকে বিয়ে করতে হবে, দেশের বাইরে চলে গেলে অন্য ব্যাপার। আমি না চাই, আম্মাকে বলো। আম্মাকে বললো, আম্মাও রাজি হলো। নুমাপা আমাদের বিয়েটা দিয়ে দিয়েছিল, ফাহমিদা নবী। সেটাও একটা চরম ইসের মধ্যে দিয়ে, যে আমরা চরম ঝগড়া করে দুজন আলাদা আছি, তখন সম্পর্কটা আসলে চলেই যায়, এরকম ব্যাপার। তো নুমাপা তখন বললো যে তাজিন এরকম আমি একটা মিউজিক ভিডিও করবো রে। নুমাপা, রাফি ভাই, নুমাপার সাথে 2 মেয়ে সবসময় থাকে, পুতুল, এটা ক্লোজ আপের পুতুল না, অন্য পুতুল, ও গান করে। নুমাপার স্টুডেন্ট আর ফ্যান্সি নামে একটা মেয়ে আছে, এরা এই কয়জন মিলে প্ল্যান করেছে। প্ল্যান করার পর এর মধ্যে আমাদের যে সজীব ভাই আছে, চুল বড় সজীব, নুমাপা আমাকে ফার্স্ট বলে আমার একটা গানের মিউজিক ভিডিও
ভিডিও করব আউটডোরে, এরকম তুই একটা লাল শাড়ি পরে আসবি, আর রুমিকে তো বলতে পারছি না, তখন আর কি অলরেডি আমাদের প্রেম টেম মানে গভীর পর্যায়ে, ঝগড়াঝাটি হয়ে ভাঙারও পর্যায়ে আর কি, এরকম মানে এমন ঝগড়া হচ্ছে আর হবে না। তো নুমাপা চাচ্ছিল যে আমার সাথেই ওর হোক, ও একটু মানে পাগলা অগোছালো লাইফ লিড করে, ওর জন্য তোকে দরকার, আর তোদের সম্পর্কে এতদিন হচ্ছে তোর ভালোর জন্য, মানে এটা ভেঙে গেলে তোর আরো ক্ষতি হবে, মানে তুই আবার মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবি। তো তখন বলছে যে আবার মিউজিক ভিডিও করবো, তুই আয়। তা আমি বললাম যে নুমাপা তুমি জানো আমাদের মধ্যে কি যাচ্ছে এখন অবস্থা, আমি আসলাম কাজের বেলায়, আমি আমার যে এক্স হাজবেন্ড ছিল সেও যদি এখন কোনো আমাকে স্ক্রিপ্ট পাঠায়, তার লেখা স্ক্রিপ্ট অন্য কেউ ডিরেকশন দিবে, আমি তাহলে কাজ করব, আমি অতটাই প্রফেশনাল। তা এখন রুমির সাথে আমি মিউজিক ভিডিওতে আমি পারফর্ম করতে পারি, কিন্তু রুমি তো করবে না, তুমি ওকে চিনো কেমন ঘাটতেরাও, ও জীবনে করবে না, বলে ওটার দায়িত্ব আমার, ওটা তোকে চিন্তা করতে হবে না, তুই খালি ওকে বললে তো, ও তো পাঞ্জাবি পরেই না একেবারে, ওকে বললে আরো লাল রঙের পাঞ্জাবি কখনোই কিনবে না, আমি অসম্ভব, তোমাকে মারতেও পারে লাল রঙের পাঞ্জাবির কথা বললে, বলছে যে তুই কিনে নিয়ে আয়। আমি আচ্ছা ঠিক আছে, আমি নুমাপা বুঝো মানে সিন ক্রিয়েট যাতে না হয়, বলে আমার দায়িত্ব, তুই আমার উপর ভরসা নাই? আমি যে হ্যাঁ। বলে তোদের রাফি ভাই থাকবে, রাফি ভাই মিউজিক ভিডিওটা ডিরেকশন দিবে, তোরা করবি, আর বাদ বাকি সব রাফি ভাইয়ের দায়িত্ব। আমি আচ্ছা ঠিক আছে। বলে পুতুলরাও থাকবে, কোনো চিন্তা নাই, আমি হ্যান্ডেল করবো। আমি আচ্ছা ঠিক আছে। আমি আম্মাকে বললাম যে আম্মা এরকম নুমাপা একটা মিউজিক ভিডিওর জন্য ডেকেছে। আম্মা বলে যে যাও। আম্মা ফার্স্ট বলে তুমি মিউজিক ভিডিও করবা? আমি নুমাপা এখন মিউজিক ভিডিও করবো না, কিন্তু নুমাপা বলেছে আমি না করবো না। তো তখন বলেছে যে মডেল কে? আমি রুমি। বলে কি? আম্মা জানে যে কিরকম ঝগড়া এবং কি গিয়েছে। আম্মা বলে ও রাজি হয়েছে? আমি নুমাপা নাকি রাজি করবো? বলে যাও, আল্লাহ আল্লাহ করে মাথা ঠান্ডা থাকলে করো ঠিক মতো। আমার মনে না খুব আউটবার্স্ট নাই রাগের আর কি, এবং যখন কেউ মার সাথে রাগে একদম বোমা মানুষ হয়ে যায় মা, এটা কিন্তু একটা ভালো গুণ। অপরপক্ষ কিন্তু বেশিক্ষণ চিল্লাতে পারে না তখন। তারপরে যেটা হলো যে আমি পুতুল চলে আসছে সকালবেলা বাসা। আমি কি ব্যাপার তুমি চলে আসছে? আমি তো যাচ্ছিলাম। বলে না আমার বাসা তো, আমার তো বাসার পিছনে ওদের বাসা ছিল, আর ভাবলাম যে একসাথেই যাই তোমাকে নিয়ে, কিন্তু পরে জেনেছি যে আসলে ও ফার্স্টে গিয়েছে সকালে নুমাপার বাসা, ওখান থেকে প্ল্যান করে তারপর নুমাপাই পাঠিয়েছে ওকে আমার বাসায়। তো যাওয়ার সময় বলে যে কই তোমার লাল শাড়ি নিছো? আমি আমারটা তো নিছি, রুমির তো পাঞ্জাবিটা কিনি নাই, কারণ লাল পাঞ্জাবি তো থাকার কথা না বাসায়, যাওয়ার পথে কিনে নেবো। কিনে নিয়ে গেলাম, যে দেখি যে রুমি আছে, রুমির সাথে সোহেল ভাই। রুমি দেখি চুপ বসে আছে। যখন সিএনজি করে যাচ্ছি আমি আর পুতুল, আমাকে ফোন দিল সজীব ভাই। সজীব ভাই বলে কি তাজিন কেমন আছো? জি ভালো সজীব ভাই, আপনি হঠাৎ কি? বলে কি নুমাপার গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছ? আমি আপনিও জানেন? তখন না আমার একটু খটকা লাগছে। আমি কি ব্যাপার বলেন তো, কিরকম মিউজিক ভিডিও হচ্ছে এটা? সবাই জানে। বলে না না আমারও তো থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারলাম না আর কি। নুমাপা খুব কাছের কয়েকজনকে আর কি থাকতে বলেছিল, তো আমি থাকতে পারলাম না, আমার একটা কাজ পড়ে গেল। তো আমি ভাবলাম যে তুমি নাকি প্রথম মিউজিক ভিডিও করছো। আমি জি। ভাবলাম যে ফোন করে একটু কংগ্রাচুলেট করে দেই। মিউজিক ভিডিও করবো, আমি ফোনটা রেখে হ্যাঁ থ্যাংক ইউ সজীব ভাই, কিন্তু বুঝলাম না। তা হাসছি উনি। আচ্ছা হাসেন কেন? বলে না এই যে তোমরা নাকি লাল শাড়ি লাল পাঞ্জাবি করে করবা মিউজিক ভিডিও, যাও যাও যাও। তা আমি রেখে বললাম পুতুলের কি ব্যাপার বলো তো? বলে কিছুই না, সবাই অবাক হচ্ছে যে লাল শাড়ি লাল পাঞ্জাবি তোমাদের মধ্যে ঝগড়া যাচ্ছে, তারপর তোমরা করবা মিউজিক ভিডিও। ও সুন্দর করে কাহিনী বানায় আমাকে কনভিন্স করে ফেললো। আবার বাসায় যে সব সিচুয়েশন দেখে দেখলাম যে একজন কাজী বসে আছেন, তখন বুঝে ফেললাম। নুবাবা বললো যে তাজিম এভাবে না হলে হবে না। আমি আবার মানে অদ্ভুত ভাবে মানে তখন বেঁকে বসলাম, বিয়ে তো আমি ওকেই করব, আমি বলেছি নুমাপা, আর না হলে আর কারো করছি না, এরপরে আর কোনো উদ্যোগ নেব না, কিন্তু আমি এভাবে বিয়ে করব না, কারণ আমার আম্মা কোনো আপত্তি করেনি। আম্মাকে আমি বলেছিলাম যে আমি কাজী অফিসে যে বিয়ে করব, কোনো অনুষ্ঠান করব না, এই বিয়েটায় আমি এভাবে আম্মাকে না জানাই বিয়ে করব না। তখন আম্মা প্রচন্ড কষ্ট পাবে, যে মানে যেখানে পুরো সাপোর্টটা সে দিয়েছে, বলে যে পুরো দায়িত্ব এবং কেন এভাবে করাচ্ছি, তোমাদের যেরকম ঝগড়া যাচ্ছে আর হবে না, আমি চাই হোক। আর খালাম্মাকে বোঝানোর দায়িত্ব আমার, রুমির বাসায় বোঝানোর দায়িত্ব আমার। ওনারা সবকিছু মেনে নেওয়ার পরও কেন এইভাবে বিয়ে দিলাম, এটা আমার উপর ছেড়ে দাও, আমি বোঝাবো। এবং উনি পরবর্তীতে তাই করেছেন, তাই বুঝিয়েছেন উনি আর রাফি ভাই। আম্মা অমত করেনি, কিন্তু ওই আমাকে বললেই হতো, আমি না যাই, আমি আশীর্বাদটা করে দিতাম, এরকম ছিল ব্যাপারটা। যাই হোক, তারপর বিয়েটা হয়ে গেল, ওকে নিয়ে গেলাম। এখানে কোনো ভুলের কিছু নেই, কিন্তু গল্পটার কারণে বলছি যে মাঝে যার সাথে আমার যে সম্পর্কটা বললাম আমার খুব ভালো বন্ধু ছিল, তারও ভালো বন্ধু হচ্ছে গিয়ে রুমি। হ্যাঁ, তো তার মধ্যে ধারণা হয়েছে হয়তো, মানে মানুষ মুখে যেটা শুনলাম, জানি না সত্যি কিনা, যে তাকে দেখানোর জন্য হয়তো আমি জেদের বসে রুমিকে বিয়ে করেছি। কিন্তু সে তার প্রতি আমার যে ভালোবাসা প্রেম, সেগুলো কিন্তু একেবারেই চলে গেছিল যখন সে বিয়ে করেছে একজনকে। আমার তখন মনে হচ্ছে যে আমি তোর একজন ভালো বন্ধু, যা ছিল ছিল শেষ, এখানেই ইতি, একদম ফুল স্টপ। ও যাকে নিয়ে হ্যাপি হচ্ছে তাকে নিয়ে হ্যাপি হোক, এখানে যেন আর কোন রকম অশান্তি না হয়, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু ওর মধ্যে মানে কেউ কানে দিয়েছে বা কেউ উস্কিয়েছে ওকে, এবং মানুষের কাছে শুনেছিলাম যে এরকম একটা ধারণা হয়েছে যে ওকে দেখাবার জন্য জেদ করে আমি রুমিকেই বিয়ে করেছি। রুমির সাথেও তখন ওর একটা ঠান্ডা সম্পর্ক তৈরি হলো।
কোনো কারণে রুমির সাথে আস্তে আস্তে ডিটাচড হয়ে গেছে। আমি ওই যে ওর সাথে কথা বলা স্টপ করেছিলাম, 2-1টা অনুষ্ঠানে যে ওর সাথে দেখা হয়েছে তখন জাস্ট হেসে কেমন আছো এইটুকুই জিজ্ঞেস করেছি। এছাড়া ওই যে যোগাযোগ বন্ধই ছিল ওর বিয়েটার পর। আমি আর যোগাযোগ একেবারেই করার চেষ্টা করিনি, বন্ধু হিসেবেও না। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে ও কাজ করছে, রুমিও কাজ করছে, আমিও কাজ করছি। এই যে ভুলগুলোর কারণে এই যে অনেকগুলো লাইফের জটিলতা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে আমি যদি তখন ওরকম উদ্যোগ না দিতাম তাহলে হয়তো আমার হাজবেন্ডের সাথে ওর এরকম দূরত্বটা তৈরি হয়ে যেত না, ওরা ভালো বন্ধু থাকতো, বা আমারও হয়তো রুমির সাথে নর্মালি বিয়ে হতো, ওরই কাছের কেউ ওই হিসাবে কেউ কখনো চিন্তাই করতো না। এরকম নানা ব্যাপারগুলো তৈরি হয়েছে, যেটা থেকে আসলে মনে হয়েছে যে আসলে ভালোবাসা তো আসলে অত ক্যালকুলেশন করে হয় না, বা প্রেম ভালোবাসা বিয়ে কোনোটাই ক্যালকুলেশন, একমাত্র প্রপোজালের বিয়ে ছাড়া। তারপরেও না, মানে যদি একটু পরিণত বয়সে সম্পর্ক তৈরি হয় সেখানে মনে একটু সময় নেওয়া দরকার, যে সময়টা হয়তো নেইনি বলেই ভুলগুলো করেছি। যে কোনো সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা সম্পর্কটা ভাঙার ক্ষেত্রে হোক আর গড়ার ক্ষেত্রেই হোক, একটু সময় নিয়ে দুজনের মাঝে সম্পর্কটা তৈরি করা উচিত। এটাই হচ্ছে মূল কথা। এইটা হচ্ছে আমার চরম রিয়েলাইজেশন। আর আরেকটা বলবো যে ভুল স্বীকারে যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার রাগ দিয়ে, আমার হাজবেন্ডের সাথে রুমির সাথে আমার অনেক ঝগড়া হয়, কিন্তু এখনো আছি, কোনোখানে একটা মায়া তৈরি হয়ে গেছে। চরম ঝগড়া হয় আমাদের, ঝগড়া মানে এখন 3 বছর হলো কোনো ঝগড়াঝাটি হয় না, কিন্তু 3 বছর আগেও যদি কেউ দেখতো বলতো যে অসম্ভব, ওদের আজকে ডিভোর্স হয়ে যাবে। মানে প্রতিটা ঝগড়াতেই সবাই এটাই ভাবতো, আমার খালামামারা তো ভাবতোই যে আবার আর একটা ডিভোর্স হবে। তো কিন্তু তারপরে হয়নি, আছি একসাথে। মানে আসলে সবকিছু পারে না, সংসার করতে থাকলে একটা মায়া তৈরি হয়ে যায়, যত যেমনই হোক। মায়াটাই আর কি সংসারের একটা সময়ের এক মূল ব্যাপার, বন্ধনটাকে ধরে রাখার জন্য। সেটা তৈরি হয়ে গেছে বলে এখনো হয়নি। তবে রুমিও প্রচন্ড বদরাগী, ও যখন ঝগড়া করতো, ও যে কি করে, ওরও অনেক পরে সেটা রিয়েলাইজ, আমার হয়তো আধা ঘন্টার মধ্যে রিয়েলাইজেশন হয়, ওর হয়তো 1-2 দিন পরে হয়। হ্যাঁ, কিন্তু ও কতটুকু সরি ফিল করবে আমি জানি না। তবে ঝগড়া তো একজনের দোষে তো হয় না, দুজনেরই থাকে, দুজনেরই কম বেশি দোষ থাকে। তো আমি যেটা বলছি, মার কাছেও যেমন আমি সরি বলেছি, আমি যে আউটবার্স্ট গুলো করেছি 3 বছর আগেও, 2.5 বছর আগেও, সেগুলোর জন্য আমি সরি রুমির কাছেও। যে হয়তো আমি আমার মার স্ট্র্যাটেজিটা যদি নিতাম তাহলে হয়তো এতগুলো ঝগড়া হতো না। মা যেমন চুপ, একদম চুপ করে থাকে, উত্তর দেয় না। মানে মাঝে মাঝে আমার রাগও লাগতো মার উপর, বলছো না কেন, তোমাকে বলছি উত্তর দাও, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। মানে আম্মা না একদম নির্লিপ্ত হয়ে যায়। বোবার কোনো শত্রু নাই বলে প্রবাদ একটা আছে, আসলেই বোবার কোনো শত্রু নাই, বোবা হয়ে যেতে হয় অনেক সময়। সেটা আমি হইনি, সেটা আমি এখন হওয়ার চেষ্টা করছি, আমি নিজেকে শুধরাতে চেষ্টা করছি প্রতিনিয়ত, প্রতিটা ক্ষেত্রে। এবং একটা জিনিস আমি যেটা ছিলাম, যে আমি টেক কেয়ার করতে অসম্ভব ভালোবাসি। হ্যাঁ, সবাই আমাকে বলে যে, আমাকে যেমন সাচ্চু ভাই, সে শুরু থেকেই আমাকে বলে নানি, বলে যে ও তোর মধ্যে একটা নানি মাসুলভ অ্যাটিটিউড আছে, আমাকে নানি বলে, ওনাকে আমি নাতি বলি। তো এই জিনিসটা আমার বাবার মধ্যে ছিল, সেটাই আমি পেয়েছি একেবারে ব্লাড রিলেটেড, যেটা বলে। বাবাকে আমি সেভাবে দেখিও নি, কিন্তু বাবার এই জিনিসগুলো আমি পেয়েছি। কিন্তু এখন আমি টেক কেয়ার করি, বাড়াবাড়ি রকমের টেক কেয়ার করি না, একটু মনে হয় বুদ্ধি খুলছে আস্তে আস্তে। এবং নিজেকে ভালোবাসা শুরু করেছি, যেটা আমি একেবারেই ভালোবাসতাম না, যার জন্যই আমি সুইসাইডিং টেন্ডেন্সি কমেছে, রাগ থেকে নিজেকে সরিয়ে এসেছি। এবং নানা রকম আরো খুঁটি নাটি অনেক কিছুই আছে, ভুল ত্রুটি। আমি ছোট ছোট ভুল করিনি, আমি বলবো যে আমার যতগুলো ভুল হয়েছে প্রতিটা ভুলই খুব বড় বড় ভুল আমার জীবনে। এবং সেই ছোটখাটো ব্যাপারের সাথে মিলিয়ে বড় বড় ভুলগুলো থেকে নিজেকে ভালোবেসে সবকিছু বোবার সূত্র নেই, এরকম স্ট্র্যাটেজি নিয়ে নিজেকে শুদ্ধিকরণের চেষ্টা করেই যাচ্ছি গত 2 বছর হলো, প্রতিনিয়ত, প্রতিটা ক্ষেত্রে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই, তবে সংবাদের পরে আমরা ফিরে আসবো। এই রিয়েলাইজেশন গুলোর ব্যাপারে বেশ কিছু কোশ্চেন আছে আমাদের, এবং আমরা বারবারই বলছি যে আমরা স্যালুট করতে চাই এই মানুষটিকে, যিনি সমাজের যারা ভিউয়ার্স রয়েছেন, টেলিভিশন ভিউয়ার্স, তাদের কাছে অসাধারণ অভিনেত্রী। এবং সেই অসাধারণ অভিনেত্রী আজকে এক অর্থে অসাধারণ হয়েছেন তিনি। ইন আ সেন্স, তিনি এতটা বেশি সাহস দেখিয়েছেন নিজের জীবনের যে চরম গূঢ় সত্য কথা, কাউকে অপমান না করে, কাউকে এখানে ছোট না করে, নিজের ভুলটা তিনি নিজের কাঁধে নিয়ে স্বীকার করেছেন যে আমার জীবনের ভুলগুলো আসলে কি, এবং সেগুলোর জন্য আমাকে প্রতিনিয়ত কি শাস্তিটা পেতে হয়েছে। এটা আসলে খুব বেশি সাহসী না হলে, বিশেষ করে এই রূপালী জগতের মানুষ যারা রয়েছেন, তারা দুর্দান্ত সাহসী না হলে এই কাজটি করবেন না। আমরা সেই সাহসটি আজকে আমরা দেখেছি। আমরা অনেক ধরনের রিউমার শুনি, বাইরে থেকে শুনি, তাজিন আহমেদকে নিয়েও রিউমার হয়েছে, এটার অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই রিউমারের আসল সত্যটা কি, সেটা আজকে বের হয়ে এসছে যাহা বলিব সত্য বলিবতে। আমি অবাক হয়েছি, আমিও নিজে প্রথম, আমি নিজেও অনেকটা কানাঘুষে শুনেছিলাম, কিন্তু আজকে আমি যখন ফার্স্ট, আমি মানুষটি
বৃষ্টিকে অনেক ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমি যখন ফার্স্ট তার কাছ থেকে শুনলাম মুখ থেকে, তখন আমি রিউমারের মানুষ আর সত্য বলার মানুষ এই দুটো মানুষকে খুঁজে পেলাম, যে দুটোর মধ্যে আসলে বিস্তর তফাৎ রয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন যাহা বলিব সত্য বলিবতে, তাদেরকে আমরা একটা আসনের কথা বলতে চাই। আসনটি হচ্ছে সত্যের আসন। এখানে আপনি বসে আপনার জীবনের যে ভুলগুলো আছে, যে অপরাধগুলো আছে, সেগুলো আপনি স্বীকার করতে পারেন। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানের মোটো হচ্ছে, যিনি ভুল করেছেন, যিনি পাপ করেছেন, তিনি তো করেছেনই, কিন্তু পাপের শাস্তিটা আসলে কি, ভুলের শাস্তিটা আসলে কি, তিনি যেহেতু পাচ্ছেন, সুতরাং তিনি যদি বলেন যে আমি এই ভুলটা করেছি, আমার এই ভুলের শাস্তিটা হচ্ছে এটা, তাহলে তার কাছ থেকে লাখো মানুষ শুনে উপকৃত হবে এবং তারা তার মতো ভুল করা থেকে নিজেকে বিরত রাখবে। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মোটো। সেই মোটো বা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠান এখনই শেষ করছি না, আমরা সংবাদের পরেই ফিরে আসবো। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন, আপনার জীবনের ভুলগুলো স্বীকার করতে পারেন। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। সংবাদের ছোট্ট একটা বিরতি নেব, তবে তার আগে আরো একবার বলছি আমাদের ফেসবুকের ঠিকানা। ওখানে তাজিন আহমেদের একটি ছবি দেওয়া আছে, স্টুডিও পিকচার। তাজিন আহমেদকে নতুন করে চেনানোর কিছু নেই, তারপর আপনারা এসে দেখতে পারেন স্টুডিও পিকচারে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে JBSBর মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরো একবার সবাইকে ঈদ মুবারক জানাতে চাই। রবিবারের এই রাতে আপনি শুনছেন ABC রেডিও FM 89.2, চলছে ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিব। আজকে এই যাহা বলিব সত্য বলিবতে সত্যের আসনে বসেছেন আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। তার জীবনের ভুলগুলো তিনি আজকে অকপটে স্বীকার করছেন। তাজিন আহমেদকে আমরা স্পেশালি স্যালুট করতে চাই সবাই। তার মতো জনপ্রিয় মানুষ তার জায়গাটা থেকে এরকম সত্যগুলো স্বীকার করে নেওয়া খুবই সাহসের ব্যাপার। এই যে তিনি সাহসটি দেখিয়েছেন, সেজন্য তাকে আমরা হাজারো বার স্যালুট করতে চাই। আমরা বারবারই বলে থাকি, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আর এই মানুষটা যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। আমরা কেউই মহামানব নই। আমরা আমাদের জীবনে অসংখ্য ভুল করে থাকি, অপরাধ করে থাকি। আমরা আমাদের এই অনুষ্ঠানটি করেছি একটা মোটো নিয়ে। বারবার একটা কথা বলছি আপনাদেরকে, যে আপনি যদি আপনার ভুলটা ঢেকে রাখেন, তাহলে আপনার মতো আরেকটি ভুলের জন্ম আপনার চোখের সামনেই হবে। তার চেয়ে বরং আপনি আপনার ভুলটা অকপটে বলুন, এবং বলার পরে বলুন যে সেই ভুলটা আপনি কেন করেছিলেন, সেই ভুলের শাস্তিটা আপনি কি পেয়েছেন। তাহলে আপনার মতো যিনি ভুল করতে পারেন, তার ভুলের দরজাটি বন্ধ হয়ে যাবে। প্রিয় শ্রোতা, আজকে তাজিন আহমেদের জীবনের যে অপ্রিয় সত্যগুলো, সেটা আমরা জানার একেবারে শেষের পর্যায়ে রয়েছি। আমরা সেখানে আবারও ফিরে যাব। আপনাকে আমরা এই দরজাটি উন্মুক্ত করে দিতে চাই। আপনিও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। চাইলে আপনি আপনার নামটি গোপন রাখতে পারেন, আপনার জীবনের সত্যগুলো আপনি এখানে প্রকাশ করতে পারেন, অপ্রিয় সত্যগুলো। আমাদের অনুষ্ঠানে আসার নিয়ম হচ্ছে, আপনি টেক্সটে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের JBSBর মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের কাছে। তাজিন আহমেদ, আমরা যেটা জানতে চাই, যে আপনি যেটা বলছিলেন আপনার রিয়েলাইজেশন, আপনার এই লম্বা সময়ের রিয়েলাইজেশন, যে সম্পর্কের ক্ষেত্রে অন্তত বুঝে শুনে সম্পর্ক করা উচিত এবং একই সাথে নিজেকে ভালোবাসাটা খুবই জরুরি। আমি এখন যেটা ফিল করি, এটা আমাকে অনেকে বলতো যে তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে দেখবে তোমার চারপাশ অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে এবং তুমি অনেক কিছু খুব ঠান্ডা মাথায় নিজেই সিদ্ধান্ত নিতে পারছো। হ্যাঁ, ভুলটা কম করবে। তুমি নিজেকে ভালোবাসলে অন্যও তোমাকে ভালোবাসবে। তো অন্য ভালোবাসা এই জীবনে যতটুকু পেয়েছি, সম্মান পেয়েছি, আমি বলবো যে সৃষ্টিকর্তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এতখানি পাবার কথা না, কিন্তু অনেক পেয়েছি। সেটা আমি বলবো, আমার মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই যে এটার মাধ্যমে আমি অনেকের কাছে তো পৌঁছতে পেরেছি, ভালোবাসার জায়গাটা পেয়েছি, শ্রদ্ধার জায়গাটা পেয়েছি, সেটা যেন ধরে রাখতে পারি। আর ভুলের কথা যেটা বলছিলাম, যে শুদ্ধিকরণের প্রতিনিয়ত তো চলছেই। এই যে প্রক্রিয়া 2.5 বছর হলো শুদ্ধিকরণের চলছে, তার মাঝে আরেকটা ভুল আমি করতে করিনি। আচ্ছা, সেটা হচ্ছে যে, সেটা আমি বলতে চাই, কারণ অনেকেই আমরা এরকম ইসে ভুগি। তারা আমাদের মিডিয়ায় যারা আছেন তাদের জন্য আরো বলছি যে, আমি শুরুতে বলেছিলাম যে আমার একটা প্রবলেম আছে, অসুস্থতা, যেটা হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট, মানে অ্যাজমার প্রবলেম আছে আমার। তো আমার অ্যাজমাটা বয়স যত বাড়ছে ততই এত সিরিয়াস হয়ে যাচ্ছে যে আমাকে বেশ কিছু স্টেরয়েড ওষুধ নিতে হয় সবসময়। সেটা ট্যাবলেটও খেতে হয়, আবার খুব বেড়ে
বেড়ে গেলে স্টেরয়েড ইনজেকশন দিতে হয়, সেটা পুরো ওয়ান কাইন্ড অফ হরমোন ট্রিটমেন্ট না, হরমোন না, ওটা ভেইনে দিতে হয়, তখন শ্বাসকষ্ট, পুরোটাই হচ্ছে গিয়ে লাং প্রবলেম। ওকে, হ্যাঁ, হরমোনাল যে কোনো প্রবলেম হলে স্টেরয়েডই দেবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু অ্যাজমার হচ্ছে কি একটা পর্যায়ে স্টেরয়েড দেওয়া শুরু করে, যখন অতিরিক্ত হয়ে যায় নর্মাল ওষুধগুলোতে কাজ দেয় না। আমার যেমন অতিরিক্ত অ্যাজমা যখন বেড়ে যায় তখন যেটা হয়, নেবুলাইজ বলি, ইনহেলার বলি, বা ওষুধ যেগুলো খাই, কটন, ইউফাইলিন, এগুলোতে কোনো কিছুতে কাজ দেয় না, তখন আমার ভেইনে ইনজেকশনটা দিতে হয়। এবং ওটা অনেক পাওয়ারফুল একটা স্টেরয়েড ওষুধ, যেটা দেবার এক সপ্তাহের মধ্যে মানে বিশাল ফুলে যাই। আমি তো বলি প্রায় আমি আমাদের তুষার ভাই যে তুষার খান, তার বোন হয়ে যাই। হ্যাঁ, আবার যখন ইনজেকশনের রেশ কমে যায়, শ্রদ্ধার সাথেই বলছি, আজম ভাই এখন নেই, তখন আজম ভাইয়ের বোন হয়ে যাই, মানে এরকম ব্যাপার। তো ইদানিং আমার যেটা হয়েছে, আজমার প্রবলেমটা, সেটা মেন্টাল অ্যাংজাইটি হোক বা বিভিন্ন কারণে টেনশন, সবকিছু মিলিয়ে আমার টেনশন থেকে অনেক অ্যাজমা বেড়ে যায়। সেগুলো থেকে এতই বাড়ছে যে আমাকে ঘন ঘন নিতে হচ্ছে, যার কারণে আমি একটু মুটিয়ে গেছি, একটু না ভালো রকমেরই মুটিয়ে গেছি। সেটা কমছেই না, কমতে কমতেই আবার বেড়ে যাচ্ছে, আবার ওষুধটা দিতে হচ্ছে। তো উইথ অল রেসপেক্ট মিডিয়ার প্রতি বলছি, এটা আমাদের দেশেই শুধু যে আমাদের এখানে কোয়ালিটির চাইতে খোলসের কোয়ালিটির অনেক মূল্য বেশি। হ্যাঁ, যার কারণে আমি কতটুকু জানি আমাকে দিয়ে চরিত্রটা হবে কিনা তার চাইতে বিচারটা করে ফেলা হচ্ছে আমাকে নিয়ে, যে ও তো মোটা হয়ে গেছে। আমি নিশ্চয়ই বলবো না আমাকে এখন কলেজের কোনো হিরোইনের চরিত্র দেন, আমি নিশ্চয়ই বলবো না আমাকে কোনো ইউনিভার্সিটির চরিত্রের হিরোইন দেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো আমাকে 30 আপ কোনো চরিত্র দেন। নাটকে সেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে হবে, 30 আপ চরিত্র দেন। 30 নিচের চরিত্র আমি কখনোই বলবো না আমাকে দেন, তো আমি দিলেও আমি করবো না, যত ভালো চরিত্রই হোক। কিন্তু এমন কিছু ব্যাপার হচ্ছে যে এরকম করতে করতে হয়েছে কি, সারাক্ষণ এটা শুনি, এবং সবাই জানে যে আমার অসুস্থতার কারণেই আমার এই মোটাটা। আমি তো চেষ্টা করেই যাচ্ছি, একজন অ্যাক্ট্রেস, আমি কেন চেষ্টা করব না, কিন্তু পারছি না, কাজটা করে যাচ্ছি। তো কাজ থেকে আমাকে নেয়ার চিন্তা থেকে বাদ পড়ছে, যেটার কারণে আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল মাঝখানে। গত বেশ কিছুদিন হলো ফ্রাস্ট্রেশনটা থেকে বেরিয়ে এসেছি আমি। হ্যাঁ, এমন একটা বাজে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল, আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে ফেলেছি, কোথাও যাই না, কারোর সাথে দেখা করি না, কারোর সাথে কথা বলি না, লোকসম্মুখে গেলে আমার কেমন লাগতো, বাসা কান্নাকাটি করতাম। কাজ পাগল মানুষের যখন কাজ না থাকে তখন মানে খুব অন্য ধরনের একটা অশান্তি কাজ করতে থাকে, এবং কাউকে না কারো সহ্য করতে পারতাম না। কেউ কোনো ভালো কথা বললেও সহ্য হতো না। কেউ হয়তো ভালো কারণেই বলছে যে তাজিন ডাক্তার সাথে কথা বলো, তোমার যেহেতু এটা এক্সারসাইজ করে কমবে না, যেহেতু স্টেরয়েডে ফোলা, এটা কিভাবে কমতে পারে। হ্যাঁ, কেন আমার তখন জিনিসটা নিতাম নেগেটিভলি, কেন খুব সমস্যা কি, আমি মোটা হলে আপনার সমস্যা কি, আমি তো খালি করছি না, আমি ভরা করছি, কিন্তু আমি জানি কাজ জানি, আমি এরকম ভাবে রিয়াক্ট করতাম। তো একটা সময় হয়েছিল মানে 2-1টা সেটে যে, এবং 2-1টা ভালো ভালো কাজে হ্যাঁ হওয়ার পরও আমার ও তো মোটা, এই কারণে এত বাজেভাবে আমাকে মানে না করে দেয়া হয়েছে, মানে না বাদ পড়েছি কাজটা থেকে। সেটা থেকে আমি আবার ওই সুইসাইডিং টেন্ডেন্সি এত বছর পরেও আমার মধ্যে গড়ে উঠেছিল যে আমি বাঁচবই না, এবং আমি লিখে দিয়ে যাবো যে আমি এই কারণে, আমি না নিতে পেরে এই ব্যাপারগুলো আমি সুইসাইড করলাম। কাউকে আমি এককভাবে দায়ী করছি না, কিন্তু সকলেই দায়ী। এরকম একটা আমি আছে। এবং আমি একদিন আমি খাবার টেবিলে খেতে বসে আমি মানে ভেভো করে কেঁদে দিলাম কথাগুলো বলতে বলতে। আমার হাজবেন্ডও তখন খাচ্ছিল, মাও খাচ্ছিল, দুজনেরই স্বাভাবিকভাবে মন খুব খারাপ হয়ে গেল। তখন আমার হাজবেন্ড বলল, আমি তোমার হাজবেন্ড, তুমি মোটা হলে আমার যদি প্রবলেম না হয় তাহলে সমস্যা কোথায়? আমি বললাম সেটা জানি, কিন্তু আমাকে তো কাজ করতে হবে, আমি কাজ করবো, আমি বসে থাকার মানুষ না। আমার মা তখন বলল যে তোমাকে কাজ করতে হবে না, এটা তোমার প্রফেশন, সেই জন্য তুমি চিন্তা করছো, তো তোমাকে কাজ করতে হবে না, তুমি তো খুব চাওয়া মেয়ে না। চাওয়া মেয়ে নেই বলছে বাড়ি গাড়ি গয়নাগাটি, মেয়েদের যে টিপিক্যাল কিছু চাহিদা আছে, ওই চাহিদাগুলো আমার মধ্যে একেবারেই নেই। হ্যাঁ, আমার কথা হচ্ছে সবাইকে নিয়ে সচ্ছল ভাবে থাকবো, কিন্তু বেশি চাওয়া চাই নাই। তোমার তো অত চাওয়া নেই, তাহলে তুমি কেন টেনশন করছো, থাকো এভাবে। তুমি যেহেতু কাজ জানো, তোমার কাজ আসবে, একদিন আসবেই। আর চেষ্টা করে যাও, অসুখটাকে কন্ট্রোল করানোর চেষ্টা করি, যাতে তোমার আর স্টেরয়েড ওষুধ সেভাবে নিতে না হয়, তুমি যাতে না মুটিয়ে যাও। কিন্তু যেটা বলছি যে ভুল করতে করতে যে নিজেকে যে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে আমি একটা ভুল করতে করতে করলাম না, এটা শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া আমার মধ্যে নিজে তৈরি করেছি বলেই করলাম না। আগের পর্যায়ে থাকলে হয়তো আমি আবার কিছু একটা করে সুইসাইড করার চেষ্টা করতাম, সেটা আমি করিনি। তো আমার কাছে এটাই থাকবে যে এরকম কাজ আমাদের সবসময় থাকবে না। হ্যাঁ, সবসময় একই অবস্থা যাবে না। তো খারাপ অবস্থায় গেলে যে যতই খারাপ কাজ
করুক, আমার নিজের প্রতি নিজের কনফিডেন্ট এবং নিজেকে রেসপেক্ট করা, নিজেকে ভালোবাসা, এই ব্যাপারগুলো যখন অনেক স্ট্রং হবে না, কারো কোনো নেগেটিভ কথা কখনোই গায়ে লাগবে না। কাউকে ভালোবাসা দোষের নয়, ভালোবাসতেই পারে কেউ আমাকে, কারোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু সেটা নিয়ে তিক্ততার পর্যায়ে বা নোংরামির পর্যায়ে যাতে না যায়। প্রিয় শ্রোতা, আরেকটি এসএমএস পোল আমরা দিতে চাই। তাজিন আহমেদ যে কথাগুলো বললেন যে কাজ আমার হাতে নাই থাকতে পারে, আমি কাজের মানুষ, সেটার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে জীবনের একেবারে চরম অবনতির দিকে নিজেকে নিজে নিয়ে যাওয়া, এটা একেবারেই উচিত না। এই যে রিয়েলাইজেশন, এটাকে আপনি কতটা বিলিভ করেন, কতটা সাপোর্ট করেন? এই ব্যাপারটিতে আপনাদেরকে আমরা কেন একাত্ম করতে চাই জানেন? একাত্ম করার বিষয়টা হচ্ছে আপনারাও মাঝে মাঝে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। হয়তো স্কুলে একটা রেজাল্ট ভালো হয়নি, হয়তো কলেজে গিয়ে একটা পরীক্ষা আপনি ফেল করে ফেলেছেন, হয়তো দেখা গেল প্রেমিকার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না বা প্রেমিকের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনি যদি আমাদের কাছে একবার ইয়েস লিখে উত্তরটা দেন, তাহলে আপনার কোনো না কোনো ভাবে জীবনে কোনো একটা পর্যায়ে গিয়ে যখন এই ঘটনাটা ঘটাবেন, তখন হঠাৎ করে এই অনুষ্ঠানটার কথা একবার হলো মনে পড়বে, আর এরকম একটা ঘটনাতে তো আমি সাপোর্ট করেছি যে এরকম কাজ করা উচিত না, তাহলে আমি কেন করতে যাচ্ছি? লিখুন, যারা মনে করেন যে ফ্রাস্ট্রেটেড হয়ে জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত না, তারা লিখবেন ইয়েস। আর যারা মনে করেন যে না যেতে পারি, তাহলে লিখবেন নো। আমরা দেখতে চাই কত পার্সেন্টেজ। আমরা একটু পরে কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনাদেরকে জানিয়ে দেব যে কত শতাংশ লোক এটা বিলিভ করেন যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার পরেও শক্ত থাকা উচিত এবং জীবনে কোনো ক্ষতি নিজে থেকে ডেকে নিয়ে আসা উচিত না। লিখুন, যারা বিশ্বাস করেন তারা লিখবেন ইয়েস, যারা বিশ্বাস করেন না তারা লিখবেন নো, এবং পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব চটজলদি লিখতে হবে, কারণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। চটজলদি লিখুন, একটু পরে আমরা এসএমএস পোলের রেজাল্ট জানিয়ে দেবো। তাজিন আহমেদ, আমরা এই মুহূর্তে আপনার সেই মমতাময়ী মা, তাকে আমরা ইনভলভ করতে চাই আমাদের অনুষ্ঠানে। আমরা চাই লাখো শ্রোতাকে সাক্ষী রেখে আপনি প্রথমে যেটা বলছিলেন, আপনি তাকে আপনার জীবনের যে, আমি জানি অনেকবার আপনি বলেছেন, আপনি আরো একবার আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বলবেন তাকে সরি, এবং আমরা সবাই মিলে তাকে আপনার হয়ে সরি বলতে চাই। আমরা চলুন, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এই মুহূর্তে ফোনে তাদেরকে ফোনে আমাদের সেই মাকে কানেক্ট করে ফেলেছে। আমরা মার সঙ্গে তাজিন আহমেদকে নিয়ে সরাসরি কথা বলবো। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আমি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে। আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানে এসেছিলেন হচ্ছে আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ, যিনি এখনো আছেন অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানটার থিমটা হচ্ছে যেটা, যে আপনি হয়তো শুনে থাকবেন, যে এখানে এসে মানুষ তার জীবনের বিভিন্ন রকমের যে ভুল থাকে সেই ভুলগুলো মানুষ স্বীকার করেন। আমরা আসলে এভাবে অনুষ্ঠানটাকে বলি যে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, এবং একজন মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারেন, তিনি যখন হাজারটা মানুষকে সেই ভুলটা বলেন, তো মানুষের যারা শোনেন তাদের অপরাধ করার প্রবণতা বা ভুল করার প্রবণতা কমে যায়। তো সেই অর্থে তাজিন আহমেদ আজকে এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, এবং তাজিন আহমেদ তার জীবনের ভুলগুলো বলেছেন। একটা বিষয়ে তিনি অকপটে স্বীকার করেছেন যে তার জীবনের যে ভুলগুলো, সেই ভুলগুলো একটা বড় জায়গাটাই হচ্ছে তার মায়ের প্রতি যে ভুলগুলো, এবং সেগুলোর জন্য তাজিন আহমেদ এখন আপনাকে কি বলেন আমি জানি না। আমি তাজিন আহমেদের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলাচ্ছি। আম্মা বলো, তুমি তো শুনলে প্রোগ্রামটা কিছুটা। তোমার কাছে আমি আমার রাগ আগে, এখন ওরকম রাগ নাই, আমি কন্ট্রোল করার চেষ্টা করি। তুমি সেটা নিজেও দেখেছো। আমার রাগের জন্য, আমার রাগ যখন আগে উঠে যেত, কোনো মানুষের মধ্যে থাকতাম না, একেবারে সাইকো পেশেন্ট হয়ে যেতাম পুরো। অনেক করে ফেলেছি। তোমার ওই দিনের কথা মনে আছে কিনা জানি না, ওই যে আমার ঝগড়াঝাটি হয়ে, রুমিও জানতো না যে বাইরে এত কাহিনী হয়ে যাচ্ছে, ও ঝগড়াঝাটি করে রুমের ভেতর চলে গেল, স্টুডিও রুমে। আর এদিকে আমি রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না বলে তুমি ঠেকাতে আসলে, তোমাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। শেফালি ছিল, শেফালি আমাকে আটকালো, তুমি মাথায় অনেক ব্যথা পেয়েছিলে সেদিন আম্মা। আমার ওইটা এখনো মনে পড়ে এবং আমার খুব খারাপ লাগে। আমি আজকে মানে এই অনুষ্ঠানটার মধ্যে, মানে এবিসি কে অনেক থ্যাংক ইউ দেই যে আমি অনুষ্ঠানটার মধ্যে আমি তোমাকে সরি বলছি। এবং আমি অনেক সময় বলেছি, মনে মনে বলেছি, তোমাকেও বলেছি, তুমি মাফ করে দিয়েছো, কিন্তু আমার নিজের ভেতর থেকে আমি নিজে হালকা হতে পারছিলাম না, যার জন্য আজকে সবার সামনে বলছি যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম সেদিন। আমাকে তুমি ভুলে যেও, মাফ করে দিও। মা কখনো সন্তানকে এইসব ধরে না, সন্তান মার কাছে সন্তানই, সে সব মাপের উঠেছে। হ্যাঁ, সেই জন্য মা তোমার কোনো ভুল ধরে নাই, তুমি এটা মনে করো না। তুমি নিজে যদি মনে করো তাহলে সেটা আলাদা কথা। আর ভুল আল্লাহই মাফ করে, আর বান্দারা তো মাফ করবে না। ভুল স্বীকার করা তো বিরাট বড় কথা, কিন্তু সন্তান এর ভুল মা কখনো ধরে না। মা সবসময় বাপের চোখে দেখতে হয়। মা কখনো কোনো কিছুতেই হাত দেয় না সন্তানকে, এইটা সবসময় মনে রাখবে। তা জানি, আসলেই মা বাবারা যে বিশাল বড় মনের হয়, এটাই তুমি আবারও প্রমাণ করলা।
কিন্তু আমার আসলে আমি কাজগুলো রাগ করে যা করেছি, আমি রুমির সাথেও মাঝে মধ্যে, রুমিও অনেক বদরাগী, কিন্তু ওর সাথেও আমি যে রাগ কন্ট্রোল করতে না পেরে অনেক সময় অনেক কিছু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, বেশি উত্তেজিত হয়ে গিয়েছি। ওরকেও আমি সরি বলছি, তোমাকে বিশেষ করে সরি বলছি, তুমি মাফ করে দিও আমাকে, আর আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য তো আমার সবসময় দোয়া আছে, তোমরা আমার সন্তান, তো তোমাদের জন্য দোয়া থাকবে না আমার? আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানে যেভাবে সময় দিলেন, এবং সত্যি সত্যি মা যে মহান সেটা তো আসলে নতুন করে বলার কিছু নেই। মা তো মাই, মার তুলনা তো মাই। এবং আপনার সম্পর্কে পরবর্তী পর্যায়ে যেসব প্রশংসা তাজিন আহমেদ করেছেন, মার প্রতি তার যে উপলব্ধি, সেই উপলব্ধি, মা সন্তানের এই যে সম্পর্ক, সেটা সারাটা জীবন অটুট থাকুক, এই দোয়া থাকবে আমাদের এই অনুষ্ঠান থেকে। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ফোন থেকে ফিরলাম। অসাধারণ একটা মুহূর্ত। সকল সন্তানই মাকে এভাবে সরি বলুক, কারণ মাকে তো আসলে সরি বলতেই হবে, কারণ মা যে কষ্ট করে দুনিয়াতে সন্তানকে লালন পালন করেন, যতটা কষ্ট সহ্য করেন একজন মমতাময়ী মা, সেই জায়গাটিতে পৃথিবীতে আর কাউকে কখনোই বসানো যায় না, কোনোভাবেই যায় না। এবং এটা তো বলাই হয়ে থাকে যে একজন সন্তানের কাছে সবচাইতে শ্রেষ্ঠ গিফটটা কি, সবচাইতে শ্রেষ্ঠ উপহারটা কি, যদি উপরওয়ালা দিয়ে থাকেন সেটা হচ্ছে তার মা। এই জায়গাটিতে আর কোনো কিছুই কোনোভাবে উচ্চারিত হয় না। পৃথিবীতে যতগুলো শব্দ আছে দেখবেন বাবার ক্ষেত্রেও অনেক বেশি ডিফারেন্স আছে সেই শব্দগুলো উচ্চারণ করার জন্য। ড্যাড, পাপ্পা, বাবা এবং ফাদার, কোনোটার সাথে কোনোটার মিল নেই। কিন্তু মা, দেখেন, মম, মাদার, মাম্মি, সবগুলোই না মোটামুটি ম দিয়ে। এবং এই যে মা, এই মার সাথে না পৃথিবীর কোথাও কারোরই কোনো তুলনা হয় না, তুলনাহীন। ঈশ্বরের পরেই তো আসলে মার স্থান, এবং মার কাছে আমাদেরকে বারবার ফিরে যেতে হবে। সুতরাং মার কাছে যদি কোনো ভুল করে থাকেন, আজকের এই অনুষ্ঠান শোনার পরে তাজিন আহমেদের মতো আপনারা সরি বলে দিন। প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি, এবং আমরা SMS পোলের রেজাল্ট এই মুহূর্তে জানবো কম্পিউটারের কাছ থেকে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে। Yes, 99%. No, 0%. No comments, 1%. কম্পিউটার বলছে যে 99% মানুষ আজকের এই জেবিএসবিতে তাজিন আহমেদের অপ্রিয় সত্য কথাগুলো জানার পর 99% মানুষ বিশ্বাস করছে যে যখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন মানুষের খারাপ কাজ করা উচিত নয়, যেটা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। 1% মানুষ মন্তব্য করেননি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটির সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। শেষে আমি যেটা বলবো যে প্রতিটা মানুষের আর একটা জিনিস মাথায় রাখা উচিত, যে একটা মানুষের ভিতর দুটো অস্তিত্ব থাকে, একটা হচ্ছে মা, একটা বাবা। এই দুটো অস্তিত্ব ছাড়া আমি না, এই দুটো অস্তিত্বকে সাথে নিয়ে আমাকে নতুন কোন অস্তিত্বে জড়াতে হয়, সেটা হচ্ছে ম্যারিড লাইফ, এবং পরবর্তীতে আমি মা। এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে প্লিজ প্লিজ এবং প্লিজ, ভুল আমরা প্রত্যেকেই সবাই করি। এই অনুষ্ঠানের মাধ্যমে এসে যদি বলার সুযোগ হয় আপনার বলেন, নয়তোবা নিজেই নিজেকে বলে শুদ্ধিকরণের প্রক্রিয়াটা বেছে নেন। কারণ জীবনটা খুব অল্প সময়ের, আর একবারই আমার জন্ম হবে, এবং এই জীবনে আমি ভুল করলেও তার শাস্তি আমার এই জীবিত অবস্থায় আমি পেয়ে যাব। হ্যাঁ, প্রতিনিয়তই পাবো। আমার এই যে অনুশোচনা এবং গিল্টি ফিলিংস সারাক্ষণ হচ্ছে, সেটার মধ্যেই তো বড় শাস্তিটা হয়ে যায়। তারপরও শুদ্ধিকরণের চেষ্টা করুন। আর কাউকে ভালোবাসা দোষের নয়, কোন সম্পর্কে জড়ানো, মানে ভালো পজিটিভ সম্পর্কে জড়ানো দোষের নয়, তবে কোন সম্পর্কের বন্ধনটা যেন তিক্ততার না হয়। অসাধারণ কিছু কথা। আমরা আবারও স্যালুট জানাতে চাই আমাদের এই প্রিয় অভিনেত্রীকে, যিনি এতটা সাহস নিয়ে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলোকে যে মানুষদের জন্য তিনি কাজ করেন সেই মানুষের কাছে অন্তর থেকে তুলে ধরেছেন। অন্তর থেকে শ্রদ্ধা আবারও তাজিন আহমেদের জন্য। প্রিয় শ্রোতা, শেষ হয়ে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব তাজিন আহমেদ পর্যন্ত যতটুকু হয়, মানে যে অপ্রিয় সত্য স্বীকার পর্ব। আমরা ছোট্ট একটা বিরতি নিব, এরপর পরে আমরা আবারও ফিরে আসছি। তবে আপনাকে যেটা বলতে চাই, ঈদের স্পেশাল যাহা বলিব সত্য বলিবতে তাজিন আহমেদ আজকে এসে যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আপনি সাধারণ মানুষ হিসেবেও আপনি সে দৃষ্টান্ত দেখাতে পারেন। আপনি আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো নিয়ে। আমরা কখনোই আপনাকে ঘৃণার চোখে দেখবো না, কখনোই আপনাকে পাপী মনে করবো না। আপনার ভুলের কারণগুলো আমরা জানবো, আমরা আমাদের লাখো শ্রোতাকে জানাবো, আপনার ভুলের শাস্তিটাও আমরা জানাবো, এবং একই সাথে আপনার মতো প্রার্থনা করব যে আপনার মতো ভুলগুলো যেন আমাদের শ্রোতারা কেউ কখনো না করে। আমরা ফিরে আসবো একটু পরেই। যাহা বলিব সত্য বলিবতে আসার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। তাজিন আহমেদকে নিয়ে ফেসবুকে বেশ কয়েকটি স্ট্যাটাস এবং ছবি দেওয়া আছে, আপনি চাইলে ওখানে আসতে পারেন, আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2।
ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।